অফিসে বোমা ফাটিয়েই নীলা বাবা এবং চাচাদেরকে বলে অফিস থেকে বের হয়ে গেল। হাতে থাকা ঘড়িতে টাইম দেখে নিল। দুপুর হয়ে গেছে। আজ ভার্সিটিতে যা হলো না তার, কিন্তু কাল গিয়ে অনেকগুলো কাজ করতে হবে। পাশ থেকে ফোন বের করে ইকরাকে কল দিল। ইকরা কল ধরতেই বলল, তুই তো আজ ভার্সিটিতে এসেছিস তাই না? ইকরা বলল, হ্যাঁ আমি ভার্সিটিতে আছি। নীলা বলল, আচ্ছা থাক, আমি আসছি, ভার্সিটির সামনে মাঠে তোর জন্য অপেক্ষা করব। ইকরা সম্মতি জানাতেই নীলা ফোন কেটে দিল, দাড়িতে উঠে রওনা দিল পিকনিকের উদ্দেশ্যে। মন বলছে মুনভি কিছুই করেনি, কিন্তু প্রমাণ বলছে মুভির এতে হাত আছে। কি করব, কার কথা বিশ্বাস করব, কিচ্ছু বুঝতে পারছি না। কথাগুলো বলেই মিহাল মাথার চুল খামচে ধরে বসে পড়ল। উফ, কান্ট টেক ইট এনিমোর, এত কনফিউজড আমি আর নিতে পারছি না। মিহাল যখন নিজের মনের সাথে লড়াই করছিল, তখনই কেউ তার দরজায় নক করে। মিহাল তৎক্ষণাৎ মাথার চুল ছেড়ে দিয়ে মুখের গাম্ভীর্য বজায় রেখে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অনুমতি দিল ভেতরে প্রবেশ করার জন্য। মুনভি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। মিহাল মুনভিকে দেখে তাচ্ছিল্যের স্বরে বলল, তুই আবার কবে থেকে অনুমতি নিয়ে আসা শুরু করলি? মুনভি শান্ত কণ্ঠে জবাব দিল, তোর মতন ম্যানারলেস না আমি। মিহাল বাঁকা হেসে বলল, ম্যানারলেস না, কিন্তু চিটার তো, তাই তো ধোকা দিলি। একবারও ভাবলি না আমাদের বন্ধুত্বের কথা, আমার ইমোশনের কথা? তুই তো জানতি সব কিছু, তাহলে কেন এমন করলি? মুনভি কেবল অনুভূতিহীন দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল মিহালের কাছে। আজও সে কোনো উত্তর করল না মিহালের দেওয়া অপবাদের, নিজের জন্য ডিফেন্ড করল না, কেবল ভাবলেশহীনভাবে চেয়ে রইল। তারপর বলল, মা এসেছে, আন্টির সাথে কথা বলছে, সময় করে দেখা করে আসিস, আমি হসপিটালে যাচ্ছি। কথাগুলো বলেই আর এক দ্বন্দ্ব দাঁড়ালো না সে। রুম থেকে বের হবার জন্য পা বাড়ালো, কিন্তু মিহালের কথা শুনেই তার পাজোড়া থেমে গেল। মিহাল গম্ভীর কণ্ঠে বলল, আজও চুপ করে থাকবি? এতগুলো কথা শোনালাম অথচ নিজের জন্য একবারও স্ট্যান্ড নেবার প্রয়োজন বোধ করলি না। এসব করে কি প্রমাণ করতে চাস তুই? আমি তোকে বিশ্বাস করি না, নাকি আমার বন্ধুত্ব সত্য না? তাহলে শুনে রাখ, এই মিহাল খান কখনো কাউকে ধোকা দেয়নি এবং ভবিষ্যতেও দিবে না। কিন্তু তার মানে এই না যে প্রতারকদের ছাড় দেবে। প্রতারক যতই কাছের ভালোবাসার হোক না কেন, তাকে তার প্রাপ্য শাস্তি দেবে এই মিহাল খান। তাই যদি ভেবে থাকিস তোর নীরবতাকে আমি সম্মতির লক্ষণ ভেবে ঘাপটি মেরে বসে থাকব, তাহলে তুই ভুল ভাবছিস। সত্য জানার জন্য মিহাল খান যে কোনো পর্যায়ে যেতে পারে। কাউকে কবর থেকে বের করতে হলেও সে করবে, আবার প্রয়োজন পড়লে কাউকে কবরে পাঠিয়ে দিতেও দ্বিধাবোধ করবে না। আর এইটা মিহাল খান। মুনভি স্মিত হাসল মিহালের বলা কথাগুলো শুনে। সে খুব ভালো করেই মিহালকে চেনে, কিন্তু সেই চায় মিহাল নিজ থেকে সত্য বের করুক। তাই শান্ত কণ্ঠে বলল, আমি অপেক্ষায় থাকব সেদিনের, যেদিন তুই সব সত্য জানতে পারবি। কথাটি বলেই সে মিহালের রুম থেকে বের হয়ে গেল। মিহাল কেবল এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল এবং বলল, পালিয়ে আর যাবি কোথায়? আমার দেশে এসে আমার কলেজে ভর্তি হয়ে আমাকে ধোকা দিয়ে পালানো কি এত সহজ? তোর জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছি, আর তুই নিজ দেশে গিয়ে শুনলাম বিয়ে করে সুখে সংসার করছিস। আমি বেঁচে থাকাকালীন কখনোই সুখকে তোর ধারের কাছে আসতে দেব না। তুই যেমন আমার দুর্বলতাকে টার্গেট করেছিস, আমিও তোর দুর্বলতাকে টার্গেট করব। তোর স্ত্রী হবে আমার নেক্সট টার্গেট। দেখ আমি কি করি। কথাগুলো বলেই মিহাল বাঁকা হাসল। কি মনে, মিহাল কার কথা বলছে? নাকি নতুন কোনো রহস্য ভেদ হতে চলেছে? নীলা ঢাকা ইউনিভার্সিটির মাঠে বসে আছে, মূলত ইকরার জন্য অপেক্ষা করছে। ইকরা মেসেজ দিয়ে বলছে কিছুক্ষণের মধ্যেই আসছে, তাই সে একা বসে আছে। এমন সময় তারই এক ক্লাসমেট তার পেছনে এসে বলল, আরে নীলা, আজ ইউনিভার্সিটি এলে না যে? নীলা পিছনে তাকিয়ে রাব্বিকে দেখে স্বাভাবিকভাবেই বলল, এমনি আসিনি, আর এখন ইকরার জন্য অপেক্ষা করছিলাম, কিছু কথা আছে তাই। রাব্বি মুচকি হাসল। হাসলে এটার গালে টোল পড়ে। রাব্বির গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বায় 5 ফুট 7 কি 8 হবে হয়তো। পড়াশোনাও খুব ভালো, সবসময় ভালো রেজাল্ট করে। সেও অর্থনীতি নিয়ে পড়াশোনা করছে। সবসময় নীলার সাথে কথা বলতে চাইতো, কিন্তু নীলা পড়াশোনার বিষয় ছাড়া বাড়তি বিষয় নিয়ে কোনো ছেলের সাথে কখনো কথাবার্তা বলতো না। সবসময় সবাইকে উপেক্ষা করে চলত, তাই সে নীলার সাথে কথা বলতে পারেনি। কিন্তু নীলার ব্যাপারে সব খোঁজ খবর কিন্তু রেখেছে। সে অনেক আগে থেকেই নীলাকে পছন্দ করে। নীলার কণ্ঠ, চালচলন, ব্যবহার সবেতেই সে মুগ্ধ। কিন্তু যখন জানতে পেরেছিল নীলার বিয়ে হবে, তখন খুব কষ্ট পেয়েছিল। কিন্তু আবার যখন জানতে পারে নীলার বিয়ে ভেঙে গেছে, তখন মনে মনে খুব খুশি হয়। তাই এখন আর নীলাকে সে হারাতে চায় না। এজন্যই আজ নীলাকে একা দেখে সাহস জুগিয়ে আসলো নীলাকে নিজের মনের কথা বলতে। নীলা রাব্বিকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হয়ে বলল, এভাবে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকার কি আছে? কিছু বলবে?
রাব্বি হচকুচিয়ে উঠল নীলার এমন ঝাঝালো কণ্ঠে। তারপর আমতা আমতা করে বলল, না মানে আসলে নীলা বিরক্ত হয়ে বাসা থেকে উঠে দাঁড়ালো। তারপর রাব্বির সামনাসামনি ফিরে ধমক দিয়ে বলল, আসলে নকলে না করে যা বলার তা তাড়াতাড়ি বল এবং এখান থেকে মানে মানে কেটে পড়ো। রাব্বি চোখ বন্ধ করে এক বড় নিঃশ্বাস নিয়ে বলল, আমি তোমাকে পছন্দ করি নীলা। প্রথমবার দেখেছিলাম তখনই তোমাকে ভালো লেগেছিল। আই লাভ ইউ। নীলা রাব্বির প্রস্তাব শুনে মোটে অবাক হয়নি, কারণ সে এমনই কিছু একটা আশা করেছিল। সে তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনেক আগেই বুঝতে পেরেছিল যে এই ছেলেটি তাকে পছন্দ করে, কিন্তু তখন তার হৃদয় জুড়ে কেবল ইরফান ছিল বলে অন্য কারোর কথা মনে আনত না। আর এখন তো অন্য কাউকে তার মস্তিষ্কে আনাও দ্বারা সম্ভব। এখন তার একটাই লক্ষ্য, নিজের স্বপ্ন পূরণ করা এবং একজন সাকসেসফুল ইন্ডিপেন্ডেন্ট ওমেন হওয়া। তাই রাব্বির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, শোনো, আমাকে নিয়ে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আমার উত্তর না। কথাটি বলেই নীলা হাঁটা ধরল, পিছন ফিরে তাকানোর প্রয়োজন মনে করল না। রাব্বি হতাশ হয়ে কেবল নীলার যাওয়ার পানে চেয়ে রইল। কিছুক্ষণ হাঁটতেই ইকরা দৌড়ে এলো নীলার কাছে এবং বলল, এই টপার তোর সাথে কথা বলছিল। নীলা হাফ ছেড়ে বলল, কি আর বলবে, আমাকে পছন্দ করে ব্লা ব্লা। ইকরা সাহস নিয়ে বলল, তাহলে অ্যাকসেপ্ট করে নে। নীলা রাগ করার বদলে বাঁকা হেসে গানের লাইন ধরল, ভালোবাসা নিঠুল খেলা, এই খেলা আর খেলব না। মনের ঘরে খিল দিয়েছি, কারোর ডাকে খুলব না। রূপেরও আগুনে জ্বালাবো সবাইকে, আমি নিজে জ্বলব না। ইকরা শব্দ করে হেসে উঠল। নীলাও সঙ্গে হাসল। তারপর দুজন মিলে ভার্সিটির প্রাঙ্গণে বসল। তারপর নীলা বলতে শুরু করল, আই এম সরি ইকরা, তুই অনেকবার অনেকভাবে আমাকে সত্য বলার চেষ্টা করেছিস, কিন্তু আমি তোর কথা না শুনে উন্নতকে অপমান করেছি। আসলেই অন্ধবিশ্বাস ভালো না। আমি খুবই দুঃখিত এবং লজ্জিত তোর সাথে এমন আচরণ করার জন্য। ইকরা নীলার হাতের উপর নিজের হাত রেখে বলল, এতে সরি বলার কি আছে, লজ্জা পাওয়ারই বা কি আছে। এখানে তো তোর কোনো দোষ নেই, তুই কেবল ভালোবেসেছিলি এবং বিশ্বাস করেছিলি। যদি অন্য কেউ তোর সত্যিকারের ভালোবাসার মূল্য না দিতে পারে, এটা তাদের ব্যর্থতা, তোর নাম। হতে পারে আমি তোর বেস্ট ফ্রেন্ড না, কিন্তু তোকে নিজের বন্ধু মনে করেছি, তাই বিপদ আপদে সবসময় তোর পাশে থাকব। নীলা ইকরার দিকে কৃতজ্ঞতা দৃষ্টি নিয়ে তাকালো। ইকরা দাঁত বের করে কিউট স্মাইল দিল। নীলা নিজেও হেসে উঠল। তারপর কিছু একটা মনে করতেই বলল, ও হ্যাঁ, যার জন্য আশা। ইকরা নড়ে চড়ে উঠল। নীলা কি বলবে তা শোনার জন্য সম্পূর্ণ মনোযোগ দিল। নীলা বলতে শুরু করল, তুই শুধু আমাকে ঋণী করে তুলছিস। তোর কথাই প্যারিসে অ্যাপ্লাই করেছিলাম, এখন এইউপিতেই চান্স পেয়েছি এবং অর্থনীতি বিষয়েই পেয়েছি। তোর জেদের কারণে আমি অ্যাপ্লাই করেছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গিয়েছি। নীলা কথা শুনে ইকরা খুশিতে উৎফুল্ল হয়ে তালি বাজালো। নীলা হেসে উঠল তারই বাচ্চা মতে। ইকরা বরাবরই এমন। তারপর ইকরা বলতে শুরু করল, শুধু তুই না, আমি নিজেও চান্স পেয়েছি, তাও বায়োলজি বিষয়। এইবার দুজনে উৎফুল্ল হয়ে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল। ইকরা খুশিতে বলল, যাক, তাহলে আমরা একসাথে যাচ্ছি তো নাকি? নীলা বাঁকা হেসে বলল, আর কত নিজের স্বপ্নকে বিসর্জন দিব? আমরা অবশ্যই যাব। তুই না বললে তো আমি অ্যাপ্লাই করতাম না, আর এখনই সুযোগও পেতাম না। কত বড় বোকাই না ছিলাম আমি। ইরফান ভাইয়া চাইতো না বলে কখনো পছন্দকে প্রাধান্য দেই, অথচ ভুলে গিয়েছিলাম যে নিজেকে যদি নিজেই ভালোবাসতে না পারি, তাহলে কি ওই কখনো ভালোবাসবে না? ভেবেছিলাম কখনোই বাইরে পড়ব না, তাই অ্যাপ্লাই করব না। কিন্তু তুই বলেছিলিস বাইরে না পড়তে যাস, কিন্তু অ্যাপ্লাই করে যদি একবার চান্স পেয়ে যাস, তাহলে তো মনকে সান্ত্বনা দিতে পারবি যে তুইও বাইরে পড়ার সুযোগ পেয়েছিলি। তোর এই কথার কারণেই অ্যাপ্লাই করি। আর দেখ, এখন এই সুযোগটা আমার সবথেকে বেশি প্রয়োজন ছিল। আমি যাব, আমরা যাব, ইনশাআল্লাহ। ইকরাও জোরে চিৎকার করে বলে উঠল, ইনশাআল্লাহ। নিজের কেবিনেই এক হাতের আঙুলের মাঝে আরেক হাতের আঙুল ভাঁজ করে মাথা ঠেকিয়ে বসে আছে ইরফান। সেই সকালে এসেছিল, এখনও রুম থেকে বের হয়নি। আশ্চর্যজনকভাবে কেউই তার খোঁজও নেয়নি, এমনকি আরশিও না। ইরফান ডুবে গেল অতীতের স্মৃতির মাঝে। অতীত। নীলা এবং আবির ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল, থাকলেও ইরফান তেমন ছিল না। তার খেলাধুলার প্রতি মন ছিল ঠিকই, কিন্তু সবসময় নিজেকে সেরা মনে করে সেখানেও কিছু করতে পারল না। বেশ ভালো ফুটবল খেলতো ইরফান, এবং এর জন্য ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যতগুলো স্কুলের সাথেই খেলুক না কেন, তার জন্যই সব সময় তার স্কুল প্রথম হতো। এমনকি সে খেলার জন্য উপজেলা, জেলা, বিভাগেও জিতেছিল। স্কুলের টিচার, বন্ধুবান্ধব, এলাকার মানুষ আর পরিবার সবাই তার খুব প্রশংসা করত। ফলস্বরূপ তার মনে ওভার কনফিডেন্ট জন্মে যায় এবং তার পরিবার তাকে বিএএফ শাহিন কলেজে ভর্তি করায়।
কারণ এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা আছে। এখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলায় প্রশিক্ষণ দেওয়া হয়। ইরফান যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, নীলা তখন কেবল পিএসসি পরীক্ষা দিয়েছিল। কিন্তু সে এইটা জানতো বড় হলে তার ইরফান ভাইয়ার সাথে তার বিয়ে হবে। ইরফান প্রথম কলেজে উঠেই কলেজে থাকার জন্য পরিবার ছাড়া আলাদা ফ্ল্যাট নিয়ে থাকত। হোস্টেলের পরিবেশ এবং খাবার ভালো না, আর পরিবার আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী বিধায় আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে সমস্যা হয়নি। কিন্তু মূল সমস্যা ছিল ইরফানের ওভার কনফিডেন্ট। সে নিজেকে সেরা মনে করতে শুরু করলো। খেলার জন্য যেই কোচিং সেন্টারে দেওয়া হয় সেখানে প্রথম নিয়মিত যেত না এবং সময়ের সাথে সাথে কোচিং সেন্টারে যাওয়াই বাদ দিয়ে দিয়েছিল। সে মনে করতে শুরু করলো সে কোচিং না করলেও, প্র্যাকটিস না করলেও সেই সেরা খেলবে। আর পড়াশোনায় তো আগে থেকেই তেমন ভালো ছিল না। সারাদিন বাইরে ঘোরাঘুরি করত এবং কেবল টাকা খরচ করত। কিন্তু যখন কলেজ থেকে, কোচিং সেন্টার থেকে তার বাড়ি নালিশ যায়, তখন তার বাবা কড়া নির্দেশ দিয়ে দিয়েছিল, এখন থেকে তাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, কেবল পড়াশোনার জন্য টাকা দেওয়া হবে এবং সেই টাকা তিনি নিজে গিয়ে যেখানে প্রয়োজন সেখানে দিয়ে আসবেন। এই ঘটনার পর ইরফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এরপর সে যেই ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছিল সেটিতে খুব বাজে খেলেছিল। ফলস্বরূপ তাকে টিম থেকে আউট করে দেওয়া হয়। যখন বাড়ি থেকে অতিরিক্ত টাকা আসা বন্ধ হয়ে গেল, তখন তার মজমস্তি করা বন্ধ হয়ে গেল। নীলার সাথে ফোনে কথা বলতো। নীলা তখন ছোট ছিল এবং তাকে খুব বিশ্বাস করতে বলে সে নীলাকে নিজের কষ্ট বলল। আদুরের স্বরে বলল, নীলু, বাড়ি থেকে উপযুক্ত টাকা আসা বন্ধ হয়ে গেছে, এখন আমি নিজের পছন্দ মতো কিছু কিনতে পারি না। নীলা ইরফানের কথা শুনে আহত কণ্ঠে বলল, থাক ইরফান ভাইয়া, কষ্ট পেও না, তোমার নীলু তো আছে তাই না? আমাকে প্রতিদিন 100 টাকা করে দেয়। আমি তো জানোই খরচ করি না, আর আগে থেকেও অনেক টাকা জমানো আছে আমার। আর বাবা, বড় আব্বু, ছোট আব্বু তারা প্রায়শই আমাকে এমনিতেই টাকা দেয়। আমার কাছে এখন অনেকগুলো টাকা আছে, আমি আবির ভাইয়াকে দিয়ে তোমার কাছে পাঠাবো, কেমন? ইরফান খুশি হয়ে বলল, একমাত্র তুই আমাকে ভালোবাসিস, একমাত্র তুই আমার কষ্ট বুঝিস, এর জন্য তোকে আমি অনেক ভালোবাসি নীলু, আই লাভ ইউ। নীলা লজ্জা পেয়ে বলল, ভাইয়া এসব বলো না, আমার লজ্জা করে, আর বড় আব্বু জানতে পারলে তোমাকে বকা দিবে। এখন রাখছি আমি, মনোযোগ দিয়ে পড়ো, কেমন? ইরফান মুচকি হেসে ফোন কেটে দিল। সেই দিনই নীলা তার আগের জমানো টাকা থেকে 10,000 টাকা বের করে আবিরকে দিয়ে ইরফানের ফোন পাঠালো। নীলা জিলেতে অনেক আগে থেকেই টাকা পয়সা জমাতো এবং যখন তার কাছে অনেক ভাঙতি টাকা হতো তখন সে তার বাবা কিংবা চাচাদেরকে ভাঙতি টাকা দিয়ে নোট টাকা সে নিত এবং সবসময় সে তার বাবা চাচাদেরকে যত টাকা দিত তারা সেই ভাঙতি টাকা নিয়ে নোট দেওয়ার সময় কিছু টাকা বেশি দিত। তাই নীলার কাছে সবসময় টাকা থাকতো। স্কুল থেকে উপবৃত্তি পেত, সেই টাকাও সে খরচ করত না। তার টাকা জমাতে খুব ভালো লাগতো, আর যা প্রয়োজন ছিল সব সময় তার বাবা চাচারা তাকে দিয়েছে, তাই নিজ থেকে খুব কমই তার জিনিস কিনতে হয়েছে। তাই ইরফানকে একসাথে এতগুলো টাকা দিতে তার সমস্যা হলো না, বরং এই টাকা দেওয়ার পরও তার কাছে মোটামুটি অনেক টাকা ছিল। কিন্তু আজ যখন ইরফান বলল তার নাকি কষ্ট হয়, সেটা শোনার পর নীলা ঠিক করে নিল আগে যেই অল্প টাকা খরচ করত এখন থেকে সেই টাকা খরচ করা সে বন্ধ করে দেবে। নিজের সব টাকা জমিয়ে ইরফান ভাইয়াকে দেবে যাতে তার ইরফান ভাইয়ের কোনো কষ্ট না হয়, এবং সেটাই করতে লাগলো। নিজেই না খেয়ে থেকে খরচ না করে টাকা জমিয়ে ইরফানকে প্রায়শই দিত, আর ইরফানও নির্লজ্জের মতো তার কাছ থেকে টাকা নিত। এইসব ভাবতে ভাবতে ইরফান অতীতের ভাবনা থেকে বের হলো। যেই জায়গায় তার নীলা তার জন্য সব কিছু করত, নিজের কথা চিন্তা না করে নিঃস্বার্থভাবে তার জন্য সব কিছু করত, আজ সেই নীলা কথা দেওয়ার পরেও কথা রাখল না। ইরফান এই কোম্পানি থেকে নীলার অংশ না পেয়ে যতটা কষ্ট লাগছে তার থেকে বেশি কষ্ট লাগছে নতুন নীলাকে চিনতে। এই নীলাকে যেন সে মেনে নিতেই পারছে না। এই নীলা তার মেয়ে লিগোকে অনেক হার্ট করছে। পুরুষ মানুষের আর কিছু থাকুক আর না থাকুক, ইগো থাকে এবং তারা চায় না কেউ তাদের ইগো হার্ট করুক। কিন্তু নীলা নিজে ভেঙে না পড়ে সামনের মানুষকে কিভাবে ভাঙতে হবে সেই কাজ করে যাচ্ছে, যা ইরফানের হজম করতে কষ্ট হচ্ছে। বসা থেকে উঠে দাঁড়ালো ইরফান, তারপর নিজে নিজেই বলল, বেশি উড়ছিস তুই আজকাল নীলা, তোর পাখা কি করে কাটাতে হয় তা আমার ভালো করেই জানা আছে। কথাগুলো বলেই ক্যাবিন থেকে বের হয়ে গেল ইরফান। উদ্দেশ্য এখন বাড়িতে যাবে। নীলা দুপুরের খাবার বাহিরে থেকেই খেয়ে এসেছে ইকরার সাথে। বাড়িতে এসে সোজা নিজের রুমে ঢুকে গোসল করে নিল। সকালে একবার গোসল করেছিল, কিন্তু এতক্ষণ ভার্সিটির প্রাঙ্গণে বসে থাকার জন্য রোদে ঘেমে গিয়েছে, তাই বাড়ি এসে একদম গোসল করে ফেলল।
ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখল 2:30 বাজে। এখনও জোহরের নামাজ পড়ার সময় আছে, তাই আর আলসেমি না করে আগে নামাজ পড়ে নিল। এমনিতেই সে অনেকটা সময় নিয়েই নামাজ পড়ে, নামাজে তার সময় কাটলে খুব ভালো লাগে। আজ আর বেশি সময় নিল না, যেহেতু দেরি হয়ে গিয়েছে। নীলা নামাজ পড়েই তার সকল সার্টিফিকেট বের করতে লাগলো। আর পাসপোর্ট আগে থেকেই বানানো ছিল। একবার সপরিবারে ইন্ডিয়ার কাশ্মীর ঘুরতে গিয়েছিল, সেই সুবাদেই পাসপোর্ট বানানো হয়েছিল। 1 বছর আগে ঘুরতে গিয়েছিল, আর পাসপোর্টের মেয়াদ 5 বছর, তাই এখন আপাতত পাসপোর্ট বানানোর কোনো ঝামেলা নেই। সব সার্টিফিকেট গোছানোর পর নীলা বিছানায় আরাম করে বসল, চলে গেল অতীতের ভাবনায়। অতীত। বড় আব্বু, ইরফান ভাইয়া কি দেশে গিয়ে পড়াশোনা করতে চাচ্ছে? তাহলে তোমরা কেন দিচ্ছ না? ইমরান মির্জার কাছে জবাবদিহি চাইল ছোট্ট নীলা। তখন সে ক্লাস 8-এ পড়ত। ছোট্ট বললে ভুল হবে, কিন্তু নিজের বড় আব্বুর কাছে সে জবাবদিহি চাচ্ছে, সেই হিসেবে আসলেই সে খুব ছোট্ট। আর ইরফান তখন অনার্স ফার্স্ট ইয়ার শেষ করেছে। কোনো এক প্রাইভেট ইউনিভার্সিটিতেই সে ভর্তি হয়েছে। পাবলিকে চান্স পেতে গেলে প্রচুর পড়তে হয়, এবং এত পড়তে নাকি সে পারবে না, তার জন্যই সে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। আর যতই পড়ালেখায় মন না দিক, সবসময় ইংরেজি বিষয়ে সে মন দিয়েছে, কারণ তার ইচ্ছা ছিল দেশের বাইরে যাবে, এবং ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই এটা সবথেকে বেশি কাজে লাগবে। ফলস্বরূপ সে এই বিষয়ে খুব ভালো না হলেও দেশের বাইরে পড়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যোগ্যতা আছে তার। যখন পরিবারের সবাইকে জানালো সে দেশের বাইরে গিয়ে পড়তে চায়, তখন তার বাবা বলল, সারা জীবন শুধু আমাদের টাকার উপরেই ডিপেন্ড করেছো তুমি। তোমার থেকে কম বয়সের ছেলেরাও নিজেরা ইনকাম করে নিজেদের পড়াশোনার খরচ চালায়। তোমার জন্য কী করিনি আমি? এখন যেটা বলেছ তখন সেটা দিয়েছি, তারপরও বিনিময়ে কোনো ভালো রেজাল্ট পাইনি তোমার। খেলাধুলায় মন ছিল, সেটাতেও পিছিয়ে গেলে নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে। এখন তুমি আশা করছো যে তোমার পিছনে আমি আরও টাকা নষ্ট করব? ইমরান মির্জার এমন কথার প্রেক্ষিতে ইরফান কিছু বলার সুযোগ পেল না। ঠিক তখনই নীলা সেই কথাটি বলে উঠল। সবাই নীলার দিকে তাকালো। ইমরান মির্জা নিজের কণ্ঠ কোমল রেখে বলল, দেখো নীলামা, তোমার ইরফান ভাইয়া পড়াশোনায় তেমন ভালো না, বিদেশে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করবে। পিছনে এত টাকা নষ্ট না করেই যদি আমার বিজনেসে আমি এই টাকা খরচ করি, তাহলেই আমি লাভবান হব। নীলা নিজের বড় চাচুর কথায় অভিমান করে বলল, আমার ইরফান ভাইয়া এতটাও খারাপ না, সবাই তো আর পড়ালেখায় ভালো হয় না। যেহেতু সে বাইরে যেতে চাচ্ছে, তাহলে তাকে যেতে দাও। এমন তো না যে সে বাহিরে পড়ার মতো যোগ্য না, যথেষ্ট ভালো স্টুডেন্ট আমার ইরফান ভাইয়া। আর এখন যদি আইএলস করে, তাহলে বাইরে পড়ার সুযোগটা ভালো পাবে। তাই শুধু শুধু রাগারাগি না করে তাকে কোচিংয়ে ভর্তি করে দাও। আর ইংরেজিতে যেহেতু সে ভালো, তার বেশি সময় লাগবে না। ইমরান মির্জা প্রথমে রাজি হননি, কিন্তু নীলার জোড়াজড়িতে অবশেষে তাকে হার মানতে হলো। ইরফানকে আলাদা করে নিজের রুমে ডেকে বললেন, তুমি যদি ভেবে থাকো আমি তোমার ব্যাপারে কোনো খোঁজ খবর রাখি না, তাহলে তুমি ভুল ভাবছ। আমি সব কিছু জানি, আবির আমাকে সব কিছু বলেছে। লজ্জা পেল না এই ছোট্ট মেয়ের কাছ থেকে টাকা নিতে? তুমি আজ যতটুকু এসেছো শুধুমাত্র এই মেয়েটির জন্য, বাহিরে পড়ার সুযোগ পাচ্ছ শুধুমাত্র এই মেয়েটির জন্যই। তোমার জীবনে এই মেয়েটির অবদান অনেক, এই কথাটি ভুলে যেও না। নীলা লাখে একটা মেয়ে, সোনার সাথে তুলনা করলেও ভুল হবে। যেহেতু ও তোমাকে মনে প্রাণে মেনে নিয়েছে, তাই সবসময় ওর প্রতি লয়াল থেকো। আর কোচিংয়ে ভর্তি করালে দয়া করে পড়াশোনা করেও যাতে ইউরোপের দেশে চান্স পেতে পারো, এবং বাইরে গিয়ে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, যাতে কিছু একটা করে দেখে আসতে পারো। দেশে আসলে তোমাকে আমাদের বিজনেস দেখতে হবে, নীলার সাথে বিয়ে হয়ে যাবে তোমার। ইরফান তো মহা খুশি। সে বাবাকে কথা দিল যে সে খুব ভালো করে পড়াশোনা করবে এবং সব সময় নীলার অবদান মনে রাখবে। বাবার ঘর থেকে বের হয়ে এসে নীলার রুমে চলে গেল। নীলা বিছানায় পা ঝুলিয়ে বসেছিল। এমন সময় ইরফান এসে যেই না তাকে জড়িয়ে ধরতে নিবে, অমনি নীলা বলে উঠল, এই যে ভাইয়া, দূরে থাকো, আমার এসব ছোঁয়াছুঁই পছন্দ না। ইরফান নীলাকে জড়িয়ে ধরতে গিয়েও ধরল না এবং কিছুটা রাগ দেখিয়ে বলল, আমি বিদেশ থেকে ফিরে আসলেই তো আমাদের বিয়ে হবে, তাহলে একটু জড়িয়ে ধরলে কি হয়? নীলা মুচকি হেসে বলল, বিয়ে হবে আমাদের, এখনও বিয়ে হয়নি, সেই সুবাদে তোমার আর আমার মধ্যে কোনো হালাল সম্পর্ক নেই। ইরফান মুখ ভেঙচি কেটে বলল, বেশি বুঝিস তুই। নীলা মুচকি হেসে বলল, আমার বয়সের কত মেয়ে তুমি জানো, বিয়ে করে সংসার করে এক বাচ্চার মা হয়ে গেছে। আর যেহেতু আমাদের সম্পর্কটা শুরু থেকেই পবিত্র, শুধু শুধু এখন অপবিত্র করে কি করব? হারাম জিনিসে জানোই তো আল্লাহ বরকত দেয় না। আর আমি তো তোমারই, এবং তুমিও কেবল আমার। আমি অপেক্ষা করব তোমার ফিরে আসার। আমাকে ভুলে যেও না ইরফান ভাইয়া। ইরফান নীলার কাছে এসে বলল, তোকে ভীষণ ভালোবাসি,
তোর জন্যই এত দূর আমি পৌঁছাতে পেরেছি। আমি মরে গেলেও তোকে কখনো ভুলব না। তুই ছাড়া যেমন করে পৃথিবী অন্ধকার, এই ইরফান মির্জা মন প্রাণ দিয়ে কেবল তোকেই ভালোবেসে গেছে এবং তোকেই ভালোবাসবে। নীলা কেবল পলকহীনভাবে তার ইরফান ভাইয়ের দিকে তাকিয়ে রইল। ইরফান নিজের হাতে চুমু খেয়ে সেই হাত নীলার কপালে ছুঁয়ে দিল। নীলা কেবল লাজুক হাসল। তার ইরফানের এই সব ন্যাকামি পছন্দ হয় না। যেহেতু দুজন দুজনকে ভালোবাসে, তাহলে একটু কাছে আসতে সমস্যা কিসের? তো বড় হবার পর থেকে নীলা বরাবরই তার থেকে দূরত্ব বজায় রেখেছে, কিন্তু সব সময় তাকে সাপোর্ট করে গিয়েছে। নীলার সাপোর্ট এবং ভালোবাসার ফলে কেবল নীলাকে ভালোবাসত। হঠাৎ নীলা বলে উঠল, আমিও বড় হয়ে তোমার মধ্যে বিদেশে পড়তে যাব। এইটা শুনে যেন ইরফানের মাথায় আকাশ ভেঙে পড়ল। কারণ নীলা দেখতে শুনতে খুব ভালো, আবার পড়াশোনাতেও খুব ভালো। যদি বিদেশি সুযোগ পায় এবং ইরফানের থেকেও ভালো ছেলে পায়, তখন নীলা তাকে ছেড়ে যাবে। এই ভয়ে ইরফান তৎক্ষণাৎ বলে উঠল, তুই যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকিস এবং সত্যি আমাকে বিয়ে করতে চাস, তাহলে আমাকে কথা দে, তুই কখনোই বিদেশে পড়াশোনার জন্য যাবি না। নীলা ইরফানের কথায় বেশ অবাক হলো এবং আহত দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, কিন্তু কেন? ইরফান নির্বিঘ্ন ভঙ্গিতে জবাব দিল, আমি চাই না তুই কখনো আমাকে ভুলে যাস, আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাস, তাই তুই কখনোই বাইরে গিয়ে পড়াশোনা করবি না। নীলা মনক্ষুণ্ণ হলো, কিন্তু ইরফান যেহেতু বলেছে তাই সে ইরফানকে কথা দিল যে সে কখনোই দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে না। এই সব ভাবতে ভাবতেই নীলা অতীতের জগৎ থেকে ফিরে এলো। ঠোঁটে তার বাঁকা হাসি ফুটে উঠল। নিজে নিজেই বলতে লাগলো, তুমি যা যা চাইতেন আমি করব থেকে আমি সেই সবই করা শুরু করব। তোমাকে বোঝাবো তুমি কি হারিয়েছ। খাওয়ার টেবিলে বসে আছে বাড়ির সকলে। কেবল বাড়ির মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছেন। নীলা, ইবাদ এবং আবিরের মাঝখানে বসেছে এবং তাদের সামনেই বসেছে ইরফান ও আরশি। তাদের পাশে তার বাবা, চাচারাও আছে সেখানে। ইরফান খেতে খেতে বলে উঠল, নীলা, তোর তো বয়স কম হয়নি, এখন বিয়ে করে ফেলা উচিত। ইরফানের কথা শুনে উপস্থিত সবাই ইরফানের দিকে অবাক দৃষ্টিতে তাকালো, কেবল আরশি এবং নীলা বাদের। ইরফান ও আরশি নীলার দিকে তাকিয়ে আছে। তারা নীলার মতিগতি বোঝার চেষ্টা করছে, আর নীলা নিজের মতো খাবার খাচ্ছে। কারোর দিকে তাকানোর প্রয়োজন বোধ করছে না সে। ইরফান নীলার এমন ঠান্ডা আচরণ দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। সে আবার বলে উঠল, দিন দিন বড় হয়ে যাচ্ছিস, আর কত বাপচাচার ঘাড়ে বসে খাবি। ইরফানের এমন কথা শুনে আরশি হাসলেও ইমরান মির্জা এবং তার স্ত্রী দুজনেই একসাথে হুঙ্কার দিয়ে উঠল, ইরফান। ইরফান কিছুটা দমে গেল। এমন সময় নীলা বলে উঠল, আহা, বড় আব্বু ও বড় আম্মু এত চিৎকার করো না, তোমরা অসুস্থ হয়ে পড়বে। তারপর নীলা ইরফানের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলতে লাগলো, ও মা, বিয়ের পর দেখছি তোমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। ডিড ইউ ফরগেট দ্যাট ইরফান ভাইয়া, যে তুমি বিজনেসে হাত লাগিয়েছ মাত্র কিছু মাস? কিন্তু আমার বয়স যখন 16 ছিল তখন থেকে আমি বাবার সাথে অফিসে যেতাম, এবং বয়স যখন 18 হয় তখন থেকেই বাবার সাথে বিজনেসের কাজে হাত লাগাই। সেই হিসেবে সেখানেও আমার অবদান রয়েছে। বিজনেসে হাত লাগানোর আগ পর্যন্ত তো তুমি নিজের বাবা চাচাদের ঘাড়ে বসে বসে খেয়েছ। এমনকি নির্লজ্জের মতো তোমার ছোট বোন অর্থাৎ আমার কাছ থেকেও টাকা নিতে দ্বিধাদ্বন্দ্ব করনি। এখন এই কথা কোন মুখে বলছো? তুমি কি ভাবছো তোমার কথা শুনে আমি ভেঙে পড়ব? তোমার মতো নির্লজ্জ মানুষের কথা শুনবো আমি? তোমার সাথে যে এক খাবার টেবিলে বসে আমি হাঁটছি, এটা তোমার কপাল। নীলার কথা শুনে ইরফান স্তব্ধ হয়ে গেল। পদে পদে নীলা তাকে এত অপমান করছে, এ যেন তার সহ্য হচ্ছে না। সে খাবারে প্লেট ধরে মাটিতে ছুঁড়ে ফেলল। কাচের প্লেট থাকায় সঙ্গে সঙ্গে প্লেট ভেঙে গেল শব্দ করে। সবাই খাবার টেবিলে বসা থেকে উঠে পড়ল। কেবল নীলা বসে রইল। ইরফান নীলার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। ফেরত দিয়ে দিব তোর টাকা। বল, কত টাকা দিয়েছিস? উপস্থিত সবাই তাকিয়ে আছে ইরফানের দিকে। কতটা নির্লজ্জ হলে এমন কথা বলতে পারে তা ইরফানকে দেখেই বোঝা যায়। ইমরান মির্জার ইচ্ছে করছে ছেলের গালে ঠাস করে চড় বসিয়ে দিতে, কিন্তু তিনি নীলার প্রতিবাদ দেখতে চান বলে নিশ্চুপ আছেন এখনো। আবির এবং ইবাদ অবাক হয়ে তাকিয়ে আছে ইরফানের দিকে। বরাবরই ইরফান আলাদা ছিল সবার থেকে, কিন্তু এতটা ছোট মনে হবে তা কারুর কল্পনায় ছিল না। নীলা হাসতে হাসতে বলল, দান করে কি কেউ হিসাব রাখে সে কত টাকা দান করেছে? আর না কেউ দান বক্স খুলে আবার টাকা নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। আমি তোমার মতন এত নিচু মনের অধিকারী না ইরফান ভাইয়া। তোমার মাঝে আদৌ মির্জা বংশের রক্ত আছে তো? না, মানে হাবভাবে বোঝা যায় না, এবং কেমন জানি ছোট লোকেদের গন্ধ আসে। ইরফানের মুখ চুপসে গেল। ইবাদ শব্দ করে হেসে উঠল। আবিরেরও হাসি পেল বটে, কিন্তু বড় হিসেবে এখন তার হাসা মানায় না, তাই ঠোঁট কামড়ে হাসি চেপে রাখল। আরও সে চিৎকার করে বলে উঠল, নীলা, এইসব কি হচ্ছে? ছোটদের সামনে কি বলছিস তুই? কখন কোনো কথা বলতে হয় তা তুই জানিস না? আর ইরফান তো তোর ভালোর জন্যই বলেছে, বিয়ে তো করতেই হবে। বিয়ে না করে কি এখানেই পড়ে থাকবি? এমন সময় ইমরান মির্জা বলে উঠলেন, বাড়ির বউ বাড়ির বউয়ের মতনই থাকো,
যেদিন বাড়ির মেয়ে হতে পারবে সেদিন না হয় বাড়ির মেয়েকে কিছু বলার অধিকার দেখিও। এখন নিজের সীমা অতিক্রম করার সাহস দেখিও না, হিতে বিপরীত হতে পারে মেয়ে। শ্বশুরের শান্ত হুমকিতে আরশি দমে গেল, মাথা নিচু করে ফেলল। নীলার এতক্ষণে খাবার খাওয়া শেষ। সে খাবারের প্লেট বেসিংয়ে নিয়ে ধুয়ে আবার খাবার টেবিলে ফেরত এলো। তারপর বলতে শুরু করল, আমি প্যারিসে অ্যাপ্লাই করেছিলাম, এইউপিতে 80% স্কলারশিপে চান্স পেয়েছি, তাও অর্থনীতি বিভাগে। নীলার বলা কথাটা যেন ড্রয়িং রুমে বোমা ফাটালো। সবাই অবাক দৃষ্টিতে চেয়ে রইল নীলার দিকে, কারণ ইরফান নিষেধ করাতে নীলা সিদ্ধান্ত নিয়েছিল সে স্টাডির জন্য অ্যাব্রড যাবে না, কিন্তু তার পরিবারের বড়রা চাইতো নীলা যাক। এখন নীলার সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে শুনে সবার মুখেই হাসি ফুটে উঠল, কিন্তু খুশি হলো না কেবল দুজন, আরশি এবং ইরফান। আরশির মুখে ঈর্ষার ছাপ ফুটে উঠল, কিন্তু ইরফানের ভয়ের ছাপ। হয়তো তার করা কোনো কুকাজ আছে। সে মনে মনে বলল, না না, নীলা কিছুতেই যেতে পারে না, আর প্যারিস তো একেবারেই না, তার উপর এইউপিতে, তাহলে সব ফাঁস হয়ে যাবে। এত কষ্টে গড়ে তোলা সাম্রাজ্য আমি নিমিষেই শেষ হতে দিতে পারি না। নীলা খুবই ধূর্ত মেয়ে, সে সেখানে গেলে সব সত্য জানতে তার সময় লাগবে না। তার উপর সেখানে আগে থেকেই ওত পেতে বসে আছে একজন হৃদয়হীন মানুষ। সে আমার কাছে পৌঁছনোর জন্য সব কিছু করতে পারে, আর যদি কেউ তার একদম নাঙালে চলে যায় তাহলে তো আমি শেষ। যে করেই হোক নীলা প্যারিসে যাওয়া তাকে আটকাতেই হবে। সবাই যখন নীলাকে কংগ্র্যাটস করছিল এবং কবে যাবে তা নিয়ে কথা বলছিল, তখনই ইরফান বলে উঠল, এইসব প্যারিস যাওয়ার কোনো প্রয়োজন নেই। 80% পেয়েছিস, কিন্তু বাকি 20% তো বাড়ি থেকেই দিতে হবে। তোর পেছনে এত টাকা খরচ করার প্রয়োজন বোধ করি না, তাই কোনো দরকার নেই। ইরফানের এমন কথা শুনে নিলয় মির্জা আর চুপ থাকতে পারলেন না। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আমার যথেষ্ট অর্থ সম্পদ আছে, তাই আমার মেয়েকে আমি সম্পূর্ণ টাকা দিয়েও প্যারিসে পড়ানোর ক্ষমতা রাখি। তাই এই বিষয়ে তোমার না ভাবলেও চলবে। আমার কাছে আমার মেয়ের স্বপ্ন আগে। আর রইল বাকি বিয়ে দেওয়ার কথা, তাহলে সবে তো মেয়ের বয়স 21। নিজের পায়ে দাঁড়াক, তারপর অনেক ভালো কর্মজীবী এবং মেধাবী পাত্র দেখে বিয়ে দিব। গুণগুলো বলার সময় নিলয় মির্জা কণ্ঠের গাম্ভীর্য গভীর করলেন। মূলত তিনি ইরফানকে খোঁচা দিয়ে বললেন কথাগুলো, কারণ ইরফানের মাঝে এগুলোর কোনোটাই নেই। ইরফানের মাথা হেট হয়ে গেল, কিন্তু সে আর যাই হোক নীলাকে প্যারিস যেতে দেবে না। ইরফান এইবার নীলার দিকে তাকিয়ে অসহায় স্বরে নীলাকে ম্যানিপুলেট করার জন্য বলতে শুরু করল, তুই না আমাকে কথা দিয়েছিলি, তুই যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকিস এবং সত্যি তোমাকে বিয়ে করতে। কথাটি বলেই ইরফান থেমে গেল এবং বাকিরা নির্বাক হয়ে গেল ইরফানের এমন কথা শুনে। ইরফান আবার বলতে শুরু করল, তাহলে তুই 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 কখনোই বিদেশে পড়াশোনার জন্য যাবি না। তাহলে কই গেল সেই নীলা মির্জার কথা? তাহলে কি নীলা মির্জার কথার কোনো দাম নেই? তুই না বলতি মির্জা পরিবারের সদস্যরা কখনো কথা দিয়ে কথার খেলাপ করে না? তাহলে তোর মাঝে কি মির্জা পরিবারের রক্ত চলাচল করছে না? ইরফানের এমন নির্লজ্জ মার্কা বক্তব্য শুনে সবাই অবাক। কারোরই বিশ্বাস হচ্ছে না মির্জা পরিবারের বড় ছেলে এমন নির্লজ্জ হতে পারে। নীলার মোটেও অবাক হয়নি, কারণ যেই পুরুষকে সে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল, সেই পুরুষ যদি তাকে ঠকাতে পারে, তাহলে সেই পুরুষের দ্বারা সবকিছু সম্ভব। আর ইরফান, সে নিজের এক দোষ ঢাকতে গিয়ে আরও 1000 দোষ করতেও রাজি। তাই এখন সে নিজের মধ্যে নেই, মুখ দিয়ে যা আসছে তাই বলছে। নীলা ঠোঁটে বাঁকা হাসি বজায় রেখে বলতে শুরু করল, আমি এখনও বলবো মির্জা পরিবারের সদস্যরা কখনো কথা দিয়ে কথার খেলাপ করে না। আর আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকি এবং সত্যি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে আমি কখনোই বিদেশে পড়াশোনার জন্য যাব না। কিন্তু বিয়ের কথা তো এখন বাদই, আমি তো তোমাকে ভালোবাসি না। সেই ক্ষেত্রে এ কথা রাখার মানেই নেই। তাই এখন যদি আমি বিদেশে পড়াশোনার জন্য যাই, এটা কথার খেলাপ হবে না। নীলার মুখ থেকে বের হওয়ার কথাগুলো ইরফানের বুকে তীরের মতো গিয়ে বাজল। সে কখনোই ভাবতে পারেনি নীলা তার চোখে চোখ রেখে বলবে যে সে তাকে ভালোবাসে না। এত সহজেই নীলা কি করে বলে দিল যে আর তাকে ভালোবাসে না? ইরফান আর দাঁড়িয়ে থাকতে পারল না। খাবার টেবিল থেকে উঠে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। কেউই তার যাওয়ার দিকে তাকালো না, আর না তাকে থামালো। আরশির কোনো কিছুই সহ্য হচ্ছে না, না নীলার এত উন্নতি, না নীলার এত প্রশংসা, আর না প্রতি ইরফানের এখনও মনের কোণে থেকে যাওয়া টান। আর সে নীলাকে একবার ভালো করে দেখে নিয়ে সেও ইরফানের পিছনে চলে এলো। ইমরান মির্জা এক হতাশার নিঃশ্বাস ছাড়ল এবং আস্তে আস্তে চেয়ারে বসে পড়ল। তারপর অপরাধী দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আহত কণ্ঠে বললেন, আমাকে তুই মাফ করে দে নীলামা,
আমি কখনোই ভাবতে পারিনি আমার ছেলে এমন কুলাঙ্গার হবে। ওর জন্য আমি তোর দিকে তাকানোর পর্যন্ত সাহস পাচ্ছি না। লজ্জায় মাথা আমার নিচু হয়ে গেছে। আর তারপরও এই ছেলে কি করে তোর সাথে এমনভাবে কথা বলে? আমার তো ইচ্ছে করছে এখনই এই ছেলেকে ত্যায্য পুত্র করে দিতে। নীলা নিজের বড় আব্বুর কাছে এসে তার সামনে হাঁটু গেড়ে বসে তার পায়ের রানের উপর নিজের হাত রেখে কোমল কণ্ঠে বলল, তুমি নিজেকে কেন দোষারোপ করছো বড় আব্বু? আমি কি তোমার মেয়ে না? বাবা কি তার মেয়ের সাথে ইচ্ছে করে এমন কিছু করে? এটা আমার ভাগ্যে লেখা ছিল। ভাগ্যের লিখন কেউই খণ্ডাতে পারে না। আর আমি তো খারাপ নেই। এই যে দেখো, তোমার কুলাঙ্গার ছেলে আমার জীবন থেকে যাবার পরই আমার ভাগ্য আরও খুলে যাচ্ছে। কত সুন্দর এখন আমি প্যারিস গিয়ে পড়তে পারবো, নিজের জীবনটাকে আরও সুন্দর করে গোছাতে পারবো। শুধু শুধু নিজেকে দোষারোপ করো না, বরং আমার জন্য 2 হাত ভরে দোয়া করো। নীলার এমন কথায় ইমরান মির্জার চোখে পানি চলে এলো। তিনি নীলার কপালে চুমু খেলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুই কবে অ্যাপ্লাই করলি? তারপর নীলা সব ঘটনা খুলে বলল যে সে ইকরার কথা শুনে এমনিতেই অ্যাপ্লাই করেছিল, তো এখন সেটি কাজে লেগে গিয়েছে এবং তার সাথে ইকরাও যাবে। এই কথা শুনে সবাই খুশি হয়ে গেল। কি, তোর মাথা নষ্ট হয়ে গিয়েছে? আমি কোনো বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে পারবো না। মুনভি মিহালের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে কথাটি বলল। মিহাল ঠোঁট কামড়ে হেসে বলল, আমি তো তোকে প্রেম করতে বলছি না, প্রেমের নাটক করতে হবে। কিছু করার নেই। সেই বাস্টার্ড দেশে গিয়ে নাকি নিজের চাচাতো বোনকে বিয়ে করে ফেলেছে, যার সাথে নাকি আবার তার ছোটবেলার প্রেম ছিল। ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেছে, তার মানে ভালোবাসা অনেক গভীর। এবং এই দুর্বলতাকেই আমি কাজে লাগাবো। তার ভালোবাসার মানুষটিকে আমি ব্যবহার করব এবং সেই মেয়েটিকে তোর দুর্বল করতে হবে, ছলে বলে কৌশলে, যেভাবেই হোক না কেন। মুনভি হতাশার নিঃশ্বাস ছাড়ল। এই মিহালের জন্য তাকে কম জ্বালা পোহাতে হয়নি। এখন তাদের মধ্যে আগের মতো বন্ধুত্ব না থাকলেও বিপদে পড়লে দুজন দুজনের পাশে থাকবেই। এখন তাদের মাঝে যা ঝামেলা তা কেবল মুখে মুখে, তো মনে মনে এখনও আগের মতোই বন্ধু আছে তারা, যার জন্য কেউ কারো কাছ থেকে দূরে থাকতে পারছে না। না মিহাল পারছে নিজের সমস্যার কথা মুনভিকে না বলে থাকতে, আর না মুনভি পারছে মিহালকে সাহায্য না করে থাকতে। দুজনেই এই না পারার দিকে ব্যর্থ। মুনভি হার মেনে নিহালকে জিজ্ঞেস করল, তাহলে তোর সেই শত্রুর বউকে ছলে বলে কৌশলে ফাঁসানোর জন্য কি এখন আমাকে বিডিতে যেতে হবে? দেখ ভাই, আগেই বলে দিলাম, এই ডাক্তারি ছেড়ে আমি কোনো গভীর জলের ফিশ ধরার জন্য বাংলাদেশে যেতে পারবো না। মিহাল আবার ঠোঁট কামড়ে হাসল। তারপর বলল, আমার কাছে সলিড ইনফরমেশন এসেছে যে সেই মেয়েটি নাকি আমার ইউনিভার্সিটিতেই আমার সাবজেক্টেই চান্স পেয়েছে। আমাদেরকে কারো কাছে যেতে হবে না। মাছ ধরার জন্য আমাদেরকে জলে নামতে হবে না। মাছ নিজে থেকেই আমাদের জালে ফেসে যাবে। কথাটি বলেই মিহাল বাঁকা হাসল। মুনভি কেবল পকেটে হাত গুজে দাঁড়িয়ে রইল। আচ্ছা, মিহাল কার কথা বলছে? কাকে নিজের জাতশত্রুর বউ ভাবছে? কিছু কি আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে? নোট: গল্পটা যেহেতু বর্তমান থেকে শুরু হয়েছে এবং এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে অতীতের কিছু ঘটনা লুকায়িত, মানে অবশ্যই গল্পতে আমি অতীত তুলে ধরব। সবার মন রক্ষা কখনোই করতে পারবো না, যতই চেষ্টা করি তা কখনোই সম্ভব না। এবং যেহেতু গল্পের লেখিকা আমি, তাই কারো কথা শুনে গল্প আমি চেঞ্জ করব না। যেমন অনেকেই বলে পরবর্তীতে যেন এইটা হয় সেইটা হয়। আমি একটা গল্প শুরু করেছি, তার মানে আমার মাথায় আছে আমি কি করব, কি লিখব। যদি অন্যদের কথায় আমি গল্পে কিছু লিখি, তার মানে সেই গল্পটি আমার নিজ যোগ্যতায় লেখা না। অবশ্যই আমি নিজের মাথা খাটিয়ে নিজের যোগ্যতায় লিখব। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবে এবং তা দেখিয়ে দিবেন। আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যেতে পারব। ইরফানের চোখে ঘুম নেই। সে ঘরে এসে পায়চারি করছে। কিছুতেই সে নীলাকে প্যারিস যেতে দিবে না। আর সে বিছানার উপর বসে বসে ইরফানের কর্মকাণ্ড দেখছে। তার ভীষণ বিরক্ত লাগছে ইরফানের নীলার জন্য এত আকুলতা দেখে। এত আধিক্যেতে দেখানোর কি আছে তা তার মাথায় ঢুকে না। সে কণ্ঠে কোমলতা এনে ইরফানের উদ্দেশ্যে বলল, ইরফান যান, এখানে আসো না একটু। ইরফানের মেজাজ এমনিতেই বিগড়েছিল। এমন সময় আরশির ন্যাকামি তার বিন্দুমাত্র ভালো লাগল না। বিগড়ে যাওয়া মেজাজ আরও বিগড়ে গেল। সে আরশির দিকে না তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, ওহ, বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ো। আমাকে আমার মতো থাকতে দাও। দেখছো এমনিতেই টেনশনে আছি। এমন ভাব করছো যখন তুমি জানো না নীলা প্যারিসে গেলে কি হতে পারে। নিজে তো কিছু ভাবছো না, অন্তত আমাকে ভাবতে দাও। কথাগুলো বলে ইরফান রুমের বারান্দায় চলে গেল। আরশি তার যাওয়ার পানে চেয়ে রইল। চোখে মুখে তার রাগের ছাপ স্পষ্ট।
ইরফান বারান্দায় চলে যেতেই আরশি রেগে বিছানার ওপর থেকে বালিশ মেঝেতে ছুঁড়ে ফেলল। তারপর রাগে ফুসফুসতে বলল, এই নীলা সবসময় জিতে যায়, তার কাছ থেকে আমি কখনোই কিছু কেড়ে নিতে পারলাম না। ছোট্টবেলা থেকেই সবার প্রশংসা পেয়ে এসেছে, এত চেষ্টা করেও কখনো তার থেকে বেশি ভালো রেজাল্ট করতে পারিনি। সব সময় 5 কি 10 নাম্বার কম পেতাম। আরশি চলে গেল অতীতের ভাবনায়। অতীত। আরশি আর নীলা সবে এসএসসি পরীক্ষা শেষ করল। এখন তারা দুজনেই ফ্রি, তাই সিদ্ধান্ত নিল আজ তারা ঘুরতে যাবে। মূলত আরশি নাকি নীলাকে কিছু একটা বলবে, তার জন্যই দুজন মিলে ঘুরতে গেল। দুজনে মিলে রমনা পার্কে বসে বসে বাদাম খাচ্ছে। নীলা বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, কি রে, কিছু বলছিস না যে? কিছু একটা বলবি বলে তো এত তাড়াহুড়ো করে আমাকে এখানে আনলি, এখন মুখে কুলু পেটে বসে আছিস কেন? আরশি কিছুটা লজ্জা পেল নীলার কথায়। তারপর যেই না কিছু বলতে যাবে, অমনি তাদের স্কুলে পড়তো এক সিনিয়র এসে নীলাকে উদ্দেশ্য করে বলল, আরে নীলা, এইখানে যে, অনেকদিন পর দেখা হলো, পরীক্ষার পর তো আর দেখাই হলো না। নীলাও ছেলেটির প্রশ্নের উত্তর দিতে লাগলো হাসি মুখে। ছেলেটি তাদের স্কুলেই পড়তো, তাদের 2 ব্যাচ বড়। ছেলেটির নাম ইভান। এখন অবশ্য ছেলেটি কলেজে পড়ে, কিন্তু ছেলেটির মা তাদের স্কুলের শিক্ষিকা হওয়ায় ছেলেটি প্রায়ই তাদের স্কুলে আসে এবং তাদের সাথে প্রায়ই দেখা হয়। ইভান শুধু নীলার সাথেই কথা বলছে, তার পাশে যে আরশি বসে আছে এটা সে খেয়ালই করছে না, যা আরশির মোটেও পছন্দ না। আরশি ক্লাস 7 থেকে ইভানকে পছন্দ করত। একবার সবাই মিলে পিকনিকে গিয়েছিল স্কুল থেকে, এবং জুনিয়রদের 6 জন করে টিম করা হয়, সেখানে একজন করে সিনিয়র টিম লিডার থাকে, এবং সে আর নীলা ইভানের টিমে পড়ে। তখনই তার ইভানকে দেখে মনে ভালো লাগার জন্ম হয়, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু এই সম্পর্কে সে নিজের বেস্ট ফ্রেন্ডকেও কিছু বলেনি, কারণ তার ভালোবাসা ছিল একতরফা। সেই কথাটি বলার জন্যই আজ নীলাকে মূলত এখানে ডেকেছে। ইভান নীলাকে বলল, যাক, ভালোই হয়েছে, তোমার সাথে দেখা হয়ে গিয়েছে, তোমার সাথে কিছু কথা ছিল আমার। নীলা স্বাভাবিক ভঙ্গিতেই বলল, জি ভাইয়া, বলুন, শুনছি। আরশিও নড়ে চড়ে উঠল, সে শুনতে চায় ইভান নীলাকে কি বলে। ইভান দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সাহস জোগায়, তারপর নীলার চোখে চোখ রেখে বলল, সালটা ছিল আমি ক্লাস 9-এ পড়তাম, সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম, কখনো প্রেমে জড়াইনি, কিন্তু জানি না পিকনিকে গিয়ে কি করে এক ছোট্ট মেয়ের মায়ায় জড়িয়ে পড়লাম। কথাগুলো বলেই ইভান থামল, সামনে যা বলতে যাচ্ছে তার জন্য আরও সাহস জুগিয়ে নিল। নীলা অবুঝের মতো ইভানের দিকে তাকিয়ে রইল, আর আরশি কিছু একটা আন্দাজ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে এক অদ্ভুত ভয় ঢুকে গেল, নিজের ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়। ইভান আবার বলতে শুরু করল, এই ছোট্ট মেয়েটি আর কেউই নয়, বরং তুমি। সেই পিকনিকে যখন তুমি আমার টিমে পড়েছিলে, তখনই তোমাকে দেখে তোমার মায়ায় জড়িয়ে গিয়েছিলাম। নীলার চোখে বিস্ময় ফুটে উঠল, আর আরশি তার হাত পা রীতিমতো কাঁপতে শুরু করল। ক্লাস 7 থেকে যাকে ভালোবেসে আসছে, সেই মানুষটি আজ তার সামনেই তার বেস্ট ফ্রেন্ডকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করছে, এটা যেন সে মানতেই পারল না। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল ইভানের দিকে। নীলা কিছু বলার ভাষা পাচ্ছে না। পিকনিকের দিন যখন ইভান তার অনেক কেয়ার করেছিল, তখন সে ইভানকে নিজের বড় ভাইয়ের মতো দেখেছিল। ইভানের প্রতি তার মনে সম্মান তৈরি হয়েছিল, এর বেশি আর কিছুই না, কারণ সে তো তার ইরফান ভাইকে ভালোবাসে। এরপর থেকে সারাক্ষণ তুমি আমার মনে বসবাস করতে, অনেক কষ্টে পড়াশোনাতে মনোযোগ দিতে হতো আমার। আমি আগে রেগুলার স্কুল যেতাম না, কিন্তু সেই পিকনিকের পরের দিন থেকে আমি রেগুলার স্কুলে যাওয়া শুরু করেছিলাম। তুমি যেখানে প্রাইভেট পড়তে, তোমার পেছন পেছন সেখানেই চলে যেতাম। আমার বাসা দক্ষিণের দিকে থাকা সত্ত্বেও তোমার বাসা পশ্চিমের দিকে ছিল বলে স্কুল শেষে প্রতিদিন তোমার পেছন পেছন যেতাম। তুমি স্কুলে না আসলে তোমার বাড়ির সামনে গিয়ে ঘোরাফেরা করতাম, কেবল তোমাকে এক নজর দেখার জন্য। আই লাভ ইউ নীলা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায়? আরশি আর বসে থাকতে পারল না, হাত পা তার অবশ হয়ে আসছে। সে কিছু না বলেই সেখান থেকে দৌড়ে এসে পড়ল। নীলা আরশিকে এভাবে চলে যেতে দেখে অবাক হয়ে গেল এবং নিজেও বসা থেকে উঠে পড়ল। তখনই এভান বলল, হয়তো তোমার বেস্ট ফ্রেন্ড আমাদের কেউ প্রাইভেসি দিতে চায়। নীলারও তাই মনে হলো এবং সে ইভানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, দেখুন ভাইয়া, আমি কখনোই আপনাকে এমন চোখে দেখিনি। পিকনিকের দিন আপনি অনেক ভালো ব্যবহার করেছিলেন, অনেক কেয়ার করেছিলেন, তাই আপনার জন্য আমার মনে সম্মান জন্মেছিল। আপনাকে নিজের বড় ভাই হিসেবে দেখেছি আমি। আর তাছাড়াও ছোটবেলা থেকে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি আপনাকে আঘাত করতে চাই না, তাই আমাকে ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করুন। অবশ্যই আল্লাহ আপনার জন্য ভালো কাউকে রেখেছে। আসছি।
ভালো থাকবেন। কথাগুলো বলে নীলা বড় বড় কদমে সেই জায়গা ত্যাগ করল, আর অশ্রুসিক্ত নয়নে তার যাওয়ার পানে চেয়ে রইল ইভান। সে সত্যিই নীলাকে খুব ভালোবাসত, কিন্তু নীলার খুশির জন্য নীলাকে আর বিরক্ত করবে না সে। আরশি বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। চোখ দিয়ে তার অনবরত পানি পড়ছে। তার সামনে তার ভালোবাসার মানুষ নীলাকে প্রপোজ করেছে, এটা তার সহ্য হচ্ছে না। বিছানার পাশে একটি ছোট্ট টেবিলের উপর তার আর নীলার ছবির ফ্রেম ছিল। আরশি সেই ফ্রেম ধরে মেঝেতে ছুঁড়ে ফেলল। ফ্রেমের কাঁচ ভেঙে গেল। ফাটল ধরল তাদের দুজনের ছবির মাঝে। কিন্তু কেবল কি তাদের ছবির মাঝেই ফাটল ধরেছে? আরশি নীলার ছবির উপর পা রেখে আয়নায় নিজেকে দেখে বলতে লাগল, তোর থেকে দেখতে কোনো অংশে কম না তো আমি, বরং তোর থেকে দেখতে অনেক বেশি সুন্দর। আমার চুল কোমরের নিচে পড়ে এত লম্বা এবং ঘন, গায়ের রং ধবধবে সাদা। তোর মতো বোরখা পরে আন্টি সেজে ঘুরি না সবসময়, ফিটফাট থাকি। তবুও কেন মানুষ তোকে পছন্দ করে? এমনকি আমার ভালোবাসার মানুষটিও তোকে ভালোবাসে। তুই এটা কি করে করতে পারলি নীলা? আমার যে কষ্ট হচ্ছে, আমার ভালোবাসার মানুষটিও আমাকে ভালোবাসে না। তুই কি বুঝিস ভালোবাসার মানুষটি ভালো না বাসলে কেমন লাগে? আল্লাহ, আমার কষ্ট হচ্ছে। আমরা যাকে ভালোবাসি তারা কেন আমাদের ভালোবাসে না? আর তারা আমাদেরকে ভালো না বাসলে তাদের প্রতি কেন আমাদের একাকার সমান নিঃস্বার্থ ভালোবাসা জন্মায়? কেন তারা আমাদের নসিবে থাকে না? কেন তারা আমাদের ভালোবাসার বদলে বিন্দুমাত্র ভালোবাসা দিতে পারে না আমাদেরকে? কেন আল্লাহ, কেন? কথাগুলো বলেই আরশি কান্নায় ভেঙে পড়ল। তার বুক ফেটে যাচ্ছে কষ্টে, গলা ফাটিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু কান্না করে নিজের কষ্টের কথা কাকে বলবে? মা বাবাও তো তাকে না ভালোবেসে তাকে ছেড়ে চলে গিয়েছে, ভাই একটা বিদেশে, আপন বলতে তো তার কেউ নেই। এসব মনে করেই আবার কাঁদতে শুরু করল সে। অনেকক্ষণ কান্না করার পর থামল। তারপর আবার টেবিলের ওপর রাখা আরেকটি ছবির ফ্রেমের দিকে তার চোখ গেল। সেখানে সে, নীলা এবং ইরফান। মূলত ইরফান প্যারিসে যাওয়ার আগে নীলাকে নিয়ে ঘুরতে গিয়েছিল এবং তাদের সাথে আরশিও যায়। তখনই এই ছবিটি তোলা হয়েছিল এবং তিনজন মিলে এই ছবিটি ফ্রেম বের করল। আরশি ছবিটির ফ্রেম হাতে নিল। তার মুখে বাঁকা হাসি ফুটে উঠল। সে ছবির ফ্রেম থেকে ছবিটি বের করল। তারপর নীলার ছবি সাইড থেকে ছিঁড়ে ফেলল। আরশি মাঝখানে ছিল, তার এক পাশে নীলা এবং অন্য পাশে ইরফান ছিল। সে ড্রয়ার থেকে ম্যাচ লাইট বের করে নীলার ছবিতে আগুন লাগিয়ে দিয়ে বলতে শুরু করল, তুই যেমন আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আমিও ঠিক তেমনি তোর কাছ থেকে তোর ভালোবাসার মানুষকে কেড়ে নেব। দিন শেষে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তাই যেমন সুখে দুজন একসাথে থেকেছি, তাহলে দুঃখে কেন আমি থাকব? তোকেও আমি যেই পরিমাণ কষ্ট যন্ত্রণা পেয়েছি সেই পরিমাণ কষ্ট যন্ত্রণা অনুভব করাবো। কথাগুলো বলেই সে পাগলের মতো হাসতে লাগল। তারপর আবার নীলার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করল। তার ভাই প্যারিসেই থাকে, আর এখন ইরফানও প্যারিসে থাকে, তাই তার প্ল্যান মাফিক কাজ করতে সুবিধা হবে। নীলা তাকে সেই দিন কেন চলে এসেছে এই কথা জিজ্ঞেস করতেই সে বাহানা দিয়ে বলল, আমি তোদেরকে প্রাইভেসি দিতে চেয়েছিলাম। তারপর নীলা সেই দিনের সম্পূর্ণ ঘটনা খুলে বলল। কিন্তু তারপরও আরশির মনে নীলার প্রতি ক্ষোভ, হিংসা কোনোটাই কমল না। নীলা যখন আবার জিজ্ঞেস করল, তুই সেদিন আমাকে কিছু একটা বলবি বলেছিলি, এখন বল কি বলবি? আরশি বাঁকা হেসে বলল, আমি প্যারিসে যাচ্ছি। ভাইয়া অনেক আগেই আমার জন্য পাসপোর্ট করতে দিয়েছিল, যাতে তার কাছে মন চাইলেই যেতে পারি। পাসপোর্ট হয়তো সপ্তাহখানেকের ভেতর চলে আসবে, তারপর আমি প্যারিসে চলে যাব। এইটা শুনে নীলা কিছু কষ্ট পেল, কারণ তার বেস্ট ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাবে। কিন্তু পরক্ষণেই উৎফুল্ল হয়ে বলল, ইরফান ভাইয়াও তো তোর ভাইয়া, যেখানে আছে সেখানেই আছে, ভালোই হয়েছে, সেখানে গিয়ে তার উপর নজরদারি করতে পারবি। আরশি কেবল হাসল। বর্তমান। এইসব কথা ভাবতে ভাবতে আরশি অতীত থেকে ফিরে এলো। চোখ দিয়ে তার 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নিজেকে ধাতস্থ করে বলল, কখনো ভালোবাসা পাইনি নীলা। তোর সাথে বন্ধুত্ব হওয়ার পর তোর থেকে এবং তোর পরিবার থেকে অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু তুই আমার ভালোবাসার মানুষটিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তাই আমিও তোর কাছ থেকে তোর ভালোবাসার মানুষকে কেড়ে নিলাম। মাঝে মাঝে খুব কষ্ট হয় আমাদের পুরনো দিনের কথা মনে পড়তেই, কিন্তু তোর প্রতি যে ক্ষোভ মনে তৈরি হয়েছে তা কখনোই আমাকে দুর্বল করে না, বরং তোর প্রতি ঘৃণা আরও জন্মায়। তোর জীবনকে আরও অগোছালো করে দেব আমি। জানি না এই লড়াই কতদিন লড়তে হবে, কিন্তু তবুও আমি হার মানব না। ইরফান বারান্দার চেয়ারে বসে বসে ভাবছে নিজের অতীতের করা কুকাজ। কাকে প্যারিসে ঠকিয়েছিল, কিভাবে ঠকিয়েছিল, সেই সব ভাবতেই গায়ে রোম দাঁড়িয়ে যায় তার। নীলাকে সে হাতছাড়া করতে পারবে না, যেভাবেই হোক নীলার প্যারিসে যাওয়ার কথা রপ্ত হবে। সে নিজের মাথার চুল খামচে ধরল এবং একা একা বিড়বিড় করতে লাগল, কি করে আমি আটকাই? হঠাৎ তার মাথায় এক দুষ্টু বুদ্ধি আসলো।
সঙ্গে সঙ্গে ফোন বের করে নিজের এক বন্ধুকে কল লাগালো। তার বন্ধু কল ধরতেই সে বলল, যত তাড়াতাড়ি সম্ভব কিছু লোকের ব্যবস্থা কর যারা অ্যাক্সিডেন্ট করাবে। এটা করিস না, কোনো সিরিয়াস কিছু না, আমার অ্যাক্সিডেন্ট করাতে হবে। সিরিয়াস অ্যাক্সিডেন্ট না, মোটামুটি যাতে ইনজুরি হয় এমন। তুই তাড়াতাড়ি লোক জোগাড় কর যাতে আমি যখন চাই তখনই এটা সম্ভব হয়। তার বন্ধু কিছু জানতে চাইলে সে বলল, যেটা বলেছি সেটা কর আগে, সব পরে বুঝিয়ে দিব। বলেই ফোন কেটে দিল। তারপর নিজে নিজেই বলতে লাগলো, অনেক উঁচুতে উঠছ তুমি নীলা পাখি, তোমার ডানা কিভাবে না কেটেও তোমার ওড়া বন্ধ করতে হয় তা এই ইরফান মির্জার খুব ভালো করেই জানা আছে। তোমার ওড়া বন্ধ করার জন্য না হয় নিজের হাত পা ভেঙে কিছুদিন বেডে থাকলাম, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে যেভাবেই হোক নিজের অতীত থেকে অজানা রাখবো আমি। এমনকি তোমার না জানা এক অতীত আছে, সেই অতীত থেকেও আমি অজানা রাখব। কথাগুলো বলেই সে হাসল। ইরফানের চোখে ঘুম নেই। সে ঘরে এসে পায়চারি করছে, কিছুতেই সে নীলাকে প্যারিস যেতে দিবে না। আর সে বিছানার উপর বসে বসে ইরফানের কর্মকাণ্ড দেখছে। তার ভীষণ বিরক্ত লাগছে ইরফানের নীলার জন্য এত আকুলতা দেখে। এত আধিক্যতা দেখানোর কি আছে তা তার মাথায় ঢুকে না। সে কণ্ঠে কোমলতা এনে ইরফানের উদ্দেশ্যে বলল, ইরফান জান, এখানে আসো না একটু। ইরফানের মেজাজ এমনিতেই বিগড়েছিল। এমন সময়ে আরশির ন্যাকামি তার বিন্দু মাত্র ভালো লাগল না। বিগড়ে যাওয়া মেজাজ আরও বিগড়ে গেল। সে আরশির দিকে না তাকিয়েই ঝাঝালো কণ্ঠে বলল, ওহ, বেশি কথা না বলে ঘুমিয়ে পড়ো, আমাকে আমার মতো থাকতে দাও। দেখছো এমনিতেই টেনশনে আছি, এমন ভাব করছো যখন তুমি জানো না নীলা প্যারিসে গেলে কি হতে পারে। নিজে তো কিছু ভাবছো না, অন্তত আমাকে ভাবতে দাও। কথাগুলো বলে ইরফান রুমের বারান্দায় চলে গেল। আরশি তার যাওয়ার পানে চেয়ে রইল। চোখে মুখে তার রাগের ছাপ স্পষ্ট। ইরফান বারান্দায় চলে যেতেই আরশি রেগে বিছানার উপর থেকে বালিশ মেঝেতে ছুঁড়ে ফেলল। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই নীলা সবসময় জিতে যায়, তার কাছ থেকে আমি কখনোই কিছু কেড়ে নিতে পারলাম না। ছোট্টবেলা থেকেই সবার প্রশংসা পেয়ে এসেছে, এত চেষ্টা করেও কখনো তার থেকে বেশি ভালো রেজাল্ট করতে পারিনি। সব সময় 5 কি 10 নাম্বার কম পেতাম। আরশি চলে গেল অতীতের ভাবনায়। অতীত। আরশি আর নীলা সবে এসএসসি পরীক্ষা শেষ করল। এখন তারা দুজনেই ফ্রি, তাই সিদ্ধান্ত নিল আজ তারা ঘুরতে যাবে। মূলত আরশি নাকি নীলাকে কিছু একটা বলবে, তার জন্যই দুজন মিলে ঘুরতে গেল। দুজনে মিলে রমনা পার্কে বসে বসে বাদাম খাচ্ছে। নীলা বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, কি রে, কিছু বলছিস না যে? কিছু একটা বলবি বলে তো এত তাড়াহুড়া করে আমাকে এখানে আনলি, এখন মুখে কুলো পেটে বসে আছিস কেন? আরশি কিছুটা লজ্জা পেল নীলার কথায়। তারপর যেই না কিছু বলতে যাবে, অমনি তাদের স্কুলে পড়তো এক সিনিয়র এসে নীলাকে উদ্দেশ্য করে বলল, আরে নীলা, এখানে যে, অনেক দিন পর দেখা হলো, পরীক্ষার পর তো আর দেখাই হলো না। নীলাও ছেলেটির প্রশ্নের উত্তর দিতে লাগলো হাসি মুখে। ছেলেটি তাদের স্কুলেই পড়তো, তাদের 2 ব্যাচ বড়। ছেলেটির নাম ইভান। এখন অবশ্য ছেলেটি কলেজে পড়ে, কিন্তু ছেলেটির মা তাদের স্কুলের শিক্ষিকা হওয়ায় ছেলেটি প্রায়ই তাদের স্কুলে আসে এবং তাদের সাথে প্রায়ই দেখা হয়। ইভান শুধু নীলার সাথেই কথা বলছে, তার পাশে যে আরশি বসে আছে এটা সে খেয়ালই করছে না, যা আরশির মোটেও পছন্দ না। আরশি ক্লাস 7 থেকেই ইভানকে পছন্দ করত। একবার সবাই মিলে পিকনিকে গিয়েছিল স্কুল থেকে, এবং জুনিয়রদের 6 জন করে টিম করা হয়। সেখানে একজন সিনিয়র টিম লিডার থাকে, এবং সে আর নীলা ইভানের টিমে পড়েছিল। তখনই তার ইভানকে দেখে মনে ভালো লাগার জন্ম হয়, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিন্তু এই সম্পর্কে সে নিজের বেস্ট ফ্রেন্ডকেও কিছু বলেনি, কারণ তার ভালোবাসা ছিল একতরফা। সে এই কথাটি বলার জন্যই আজ নীলাকে মূলত এখানে ডেকেছে। ইভান নীলাকে বলল, যাক, ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে গিয়েছে, তোমার সাথে কিছু কথা ছিল আমার। নীলা স্বাভাবিক ভঙ্গিতেই বলল, জি ভাইয়া, বলুন, শুনছি। আরশিও নড়ে চড়ে উঠল, সে শুনতে চায় ইভান নীলাকে কি বলে। ইভান দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সাহস জোগাল, তারপর নীলার চোখে চোখ রেখে বলল, সালটা ছিল কাল্পনিক। আমি ক্লাস 9-এ পড়তাম, সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম, কখনো প্রেমে জড়াইনি, কিন্তু জানি না পিকনিকে গিয়ে কি করে এক ছোট্ট মেয়ের মায়ায় জড়িয়ে পড়লাম। কথাগুলো বলেই ইভান থামল, সামনে যা বলতে যাচ্ছে তার জন্য আরও সাহস জুগিয়ে নিল। নীলা অবুঝের মতো ইভানের দিকে তাকিয়ে রইল, আর আরশি কিছু একটা আন্দাজ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে এক অদ্ভুত ভয় ঢুকে গেল, নিজের ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়। ইভান আবার বলতে শুরু করল, এই ছোট্ট মেয়েটি আর কেউই নয়, বরং তুমি। সেই পিকনিকে যখন তুমি আমার টিমে পড়েছিলে, তখনই তোমাকে দেখে তোমার মায়ায় জড়িয়ে গিয়েছিলাম। নীলার চোখে বিস্ময় ফুটে উঠল। আর আরশি,
তার হাত পা রীতিমতো কাঁপতে শুরু করল। ক্লাস 7 থেকে যাকে ভালোবেসে আসছে সেই মানুষটি আজ তার সামনেই তার বেস্ট ফ্রেন্ডকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করছে, এটা যেন সে মানতেই পারল না। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল ইভানের দিকে। নীলা কিছু বলার ভাষা পাচ্ছে না। পিকনিকের দিন যখন ইভান তার অনেক কেয়ার করেছিল, তখন সে ইভানকে নিজের বড় ভাইয়ের মতো দেখেছিল। ইভানের প্রতি তার মনে সম্মান তৈরি হয়েছিল, এর বেশি আর কিছুই না, কারণ সে তো তার ইরফান ভাইকে ভালোবাসে। ইভান আবার বলতে শুরু করল, এরপর থেকে সারাক্ষণ তুমি আমার মনের বসবাস করতে। অনেক কষ্টে পড়াশোনাতে মনোযোগ দিতে হতো আমার। আমি আগে রেগুলার স্কুল যেতাম না, কিন্তু সেই পিকনিকের পরের দিন থেকে আমি রেগুলার স্কুলে যাওয়া শুরু করেছিলাম। তুমি যেখানে প্রাইভেট পড়তে, তোমার পেছন পেছন সেখানেই চলে যেতাম। আমার বাসা দক্ষিণের দিকে থাকা সত্ত্বেও তোমার বাসা পশ্চিমের দিকে ছিল বলে স্কুল শেষে প্রতিদিন তোমার পেছন পেছন যেতাম। তুমি স্কুলে না আসলে তোমার বাড়ির সামনে গিয়ে ঘোরাফেরা করতাম কেবল তোমাকে এক নজর দেখার জন্য। আই লাভ ইউ নীলা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায়? আরশি আর বসে থাকতে পারল না, হাত পা তার অবশ হয়ে আসছে। সে কিছু না বলেই সেখান থেকে দৌড়ে এসে পড়ল। নীলা আরশিকে এভাবে চলে যেতে দেখে অবাক হয়ে গেল এবং নিজেও বসা থেকে উঠে পড়ল। তখন ইভান বলল, হয়তো তোমার বেস্ট ফ্রেন্ড আমাদেরকেও প্রাইভেসি দিতে চায়। নীলারও তাই মনে হলো এবং সে ইভানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, দেখুন ভাইয়া, আমি কখনোই আপনাকে এমন চোখে দেখিনি। পিকনিকের দিন আপনি অনেক ভালো ব্যবহার করেছিলেন, অনেক কেয়ার করেছিলেন, তাই আপনার জন্য আমার মনে সম্মান জন্মেছিল। আপনাকে নিজের বড় ভাই হিসেবে দেখেছি আমি। আর তাছাড়াও ছোটবেলা থেকে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি আপনাকে আঘাত করতে চাই না, তাই আমাকে ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করুন। অবশ্যই আল্লাহ আপনার জন্য ভালো কাউকে রেখেছে। আসছি, ভালো থাকবেন। কথাগুলো বলেই নীলা বড় বড় কদমে সেই জায়গা ত্যাগ করল, আর অশ্রুসিক্ত নয়নে তার যাওয়ার পানে চেয়ে রইল ইভান। সে সত্যিই নীলাকে খুব ভালোবাসত, কিন্তু নীলার খুশির জন্য নীলাকে আর সে বিরক্ত করবে না। আরশি বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। চোখ দিয়ে তার অনবরত পানি পড়ছে। তার সামনে তার ভালোবাসার মানুষ নীলাকে প্রপোজ করেছে, এটা তার সহ্য হচ্ছে না। বিছানার পাশে একটি ছোট্ট টেবিলের ওপর তার আরশির ছবির ফ্রেম ছিল। আরশি সেই ফ্রেম ধরে মেঝেতে ছুঁড়ে ফেলল। ফ্রেমের কাঁচ ভেঙে গেল। ফাটল ধরল তাদের দুজনের ছবির মাঝে, কিন্তু কেবল কি তাদের ছবির মাঝেই ফাটল ধরেছে? আরশি নীলার ছবির ওপর পা রেখে আয়নায় নিজেকে দেখে বলতে লাগল, তোর থেকে দেখতে কোনো অংশে কম না তো আমি, বরং তোর থেকে দেখতে অনেক বেশি সুন্দর। আমার চুল কোমরের নিচে পড়ে এত লম্বা এবং ঘন, গায়ের রং ধবধবে সাদা। তোর মতো বোরখা পরে আন্টি সেজে ঘুরি না, সবসময় ফিটফাট থাকি। তবুও কেন মানুষ তোকে পছন্দ করে? এমনকি আমার ভালোবাসার মানুষটিও তোকে ভালোবাসে। তুই এটা কি করে করতে পারলি নীলা? আমার যে কষ্ট হচ্ছে, আমার ভালোবাসার মানুষটিও আমাকে ভালোবাসে না। তুই কি বুঝিস ভালোবাসার মানুষটি ভালো না বাসলে কেমন লাগে? আল্লাহ, আমার কষ্ট হচ্ছে। আমরা যাকে ভালোবাসি তারা কেন আমাদের ভালোবাসে না? আর তারা আমাদেরকে ভালো না বাসলে তাদের প্রতি কেন আমাদের এক আকাশ সমান নিঃস্বার্থ ভালোবাসা জন্মায়? কেন তারা আমাদের নসিবে থাকে না? কেন তারা আমাদের ভালোবাসার বদলে বিন্দুমাত্র ভালোবাসা দিতে পারে না আমাদেরকে? কেন আল্লাহ, কেন? কথাগুলো বলেই আরশি কান্নায় ভেঙে ফেলল। তার বুক ফেটে যাচ্ছে কষ্টে, গলা ফাটিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু কান্না করে নিজের কষ্টের কথা কাকে বলবে? মা বাবাও তো তাকে না ভালোবেসে তাকে ছেড়ে চলে গিয়েছে। ভাই একটা বিদেশে, আপন বলতে তো তার কেউ নেই। এসব মনে করেই আবার কাঁদতে শুরু করল সে। অনেকক্ষণ কান্না করার পর থামল। তারপর আবার টেবিলের ওপর রাখা আরেকটি ছবির ফ্রেমের দিকে তার চোখ গেল। সেখানে সে, নীলা এবং ইরফান। মূলত ইরফান প্যারিসে যাওয়ার আগে নীলাকে নিয়ে ঘুরতে গিয়েছিল এবং তাদের সাথে আরশিও যায়। তখনই এই ছবিটি তোলা হয়েছিল এবং তিনজন মিলে এই ছবিটির ফ্রেম বের করল। আরশি ছবিটির ফ্রেম হাতে নিল। তার মুখে বাঁকা হাসি ফুটে উঠল। সে ছবির ফ্রেম থেকে ছবিটি বের করল। তারপর নীলার ছবি সাইডে থেকে ছিঁড়ে ফেলল। আরশি মাঝখানে ছিল, তার এক পাশে নীলা এবং অন্য পাশে ইরফান ছিল। সে ড্রয়ার থেকে ম্যাচ লাইট বের করে নীলার ছবিতে আগুন লাগিয়ে দিয়ে বলতে শুরু করল,
তুই যেমন আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আমিও ঠিক তেমনি তোর কাছ থেকে তোর ভালোবাসার মানুষকে কেড়ে নেব। দিন শেষে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তাই যেমন সুখে দুজন একসাথে থেকেছি, তাহলে দুঃখে কেন আমি থাকব? তোকেও আমি যেই পরিমাণ কষ্ট যন্ত্রণা পেয়েছি, সেই পরিমাণ কষ্ট যন্ত্রণা অনুভব করাবো। কথাগুলো বলেই সে পাগলের মতো হাসতে লাগলো। তারপর আবার নীলার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলো। তার ভাই প্যারিসেই থাকে, আর এখন ইরফানও প্যারিসে থাকে, তাই তার প্ল্যান মাফিক কাজ করতে সুবিধা হবে। নীলা তাকে সেই দিন কেন চলে এসেছে এই কথা জিজ্ঞেস করতেই সে বাহানা দিয়ে বলল, আমি তোদেরকে প্রাইভেসি দিতে চেয়েছিলাম। তারপর নীলা সেই দিনের সম্পূর্ণ ঘটনা খুলে বলল। কিন্তু তারপরেও আরশির মনে নীলার প্রতি ক্ষোভ, হিংসা কোনোটাই কমল না। নীলা যখন আবার জিজ্ঞেস করল, তুই সেদিন আমাকে কিছু একটা বলবি বলেছিলি, এখন বল কি বলবি? আরশি বাঁকা হেসে বলল, আমি প্যারিসে যাচ্ছি। ভাইয়া অনেক আগেই আমার জন্য পাসপোর্ট করতে দিয়েছিল, যাতে তার কাছে মন চাইলেই যেতে পারি। পাসপোর্ট হয়তো সপ্তাহখানেকের ভেতর চলে আসবে, তারপর আমি প্যারিসে চলে যাব। এইটা শুনে নীলা কিছু কষ্ট পেল, কারণ তার বেস্ট ফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাবে। কিন্তু পরক্ষণেই উৎফুল্ল হয়ে বলল, ইরফান ভাইয়াও তো তোর ভাইয়া যেখানে আছে সেখানেই আছে, ভালোই হয়েছে, সেখানে গিয়ে তার ওপর নজরদারি করতে পারবি। আরুষি কেবল হাসল। বর্তমান এই সব কথা ভাবতে ভাবতে আরুষি অতীত থেকে ফিরে এলো। চোখ দিয়ে তার 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নিজেকে ধাতুস্থ করে বলল, কখনো ভালোবাসা পাইনি নীলা। তোর সাথে বন্ধুত্ব হবার পর তোর থেকে এবং তোর পরিবার থেকে অনেক ভালোবাসা পেয়েছি, কিন্তু তুই আমার ভালোবাসার মানুষটিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, তাই আমিও তোর কাছ থেকে তোর ভালোবাসার মানুষটিকে কেড়ে নিলাম। মাঝে মাঝে খুব কষ্ট হয় আমাদের পুরনো দিনের কথা মনে পড়তেই, কিন্তু তোর প্রতি যে ক্ষোভ মনে তৈরি হয়েছে তা কখনোই আমাকে দুর্বল করে না, বরং তোর প্রতি ঘৃণা আরও জন্মায়। তোর জীবনকে আরও অগোছালো করে দেব আমি। জানি না এই লড়াই কতদিন লড়তে হবে, কিন্তু তবু আমি হার মানব না। ইরফান বারান্দার চেয়ারে বসে বসে ভাবছে নিজের অতীতের করা কুকাজ। কাকে প্যারিসে ঠকিয়েছিল, কিভাবে ঠকিয়েছিল, সেই সব ভাবতেই গায়ের রোম দাঁড়িয়ে যায় তার। নীলাকে সে হাতছাড়া করতে পারবে না, যেভাবেই হোক নীলার প্যারিসে যাওয়ার কথা রুখতে হবে। সে নিজের মাথার চুল খামচে ধরল এবং একা একা বিড়বিড় করতে লাগল, কি করে আমি আটকাই? হঠাৎ তার মাথায় এক দুষ্টু বুদ্ধি আসলো। সঙ্গে সঙ্গে ফোন বের করে নিজের এক বন্ধুকে কল লাগালো। তার বন্ধু কল ধরতেই সে বলল, যত তাড়াতাড়ি সম্ভব কিছু লোকের ব্যবস্থা কর যারা অ্যাক্সিডেন্ট করাবে। এটা করিস না, কোনো সিরিয়াস কিছু না, আমার অ্যাক্সিডেন্ট করাতে হবে। সিরিয়াস অ্যাক্সিডেন্ট না, মোটামুটি যাতে ইনজুরি হয় এমন। তুই তাড়াতাড়ি লোক জোগাড় কর, যাতে আমি যখন চাই তখনই এটা সম্ভব হয়। তার বন্ধু কিছু জানতে চাইলে সে বলল, যেটা বলেছি সেটা কর আগে, সব পরে বুঝিয়ে দিও, বলেই ফোন কেটে দিব। তারপর নিজে নিজেই বলতে লাগলো, অনেক উঁচুতে করছো তুমি নীলা পাখি। তোমার ডানা কিভাবে না কেটেও তোমার উড়া বন্ধ করতে হয়, তাই ইরফান মির্জার খুব ভালো করেই জানা আছে। তোমার উড়া বন্ধ করার জন্য না হয় নিজের হাত পা ভেঙে কিছুদিন বেডে থাকলাম, তাতে কমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে যেভাবেই হোক নিজের অতীত থেকে অজানা রাখবো আমি। এমনকি তোমার না জানা এক অতীত আছে, সেই অতীত থেকেও আমি অজানা রাখব। কথাগুলো বলেই সে হাসল। টকবক টকবক করে ঘোড়া ছুটিয়ে যাচ্ছে মিহাল খান। প্রফেসরের পাশাপাশি যদি তার আরেকটি পরিচয় থাকে, সেটা হলো একজন অভিজ্ঞ হর্স রাইডার। হর্স রাইডিং করতে তার বেশ ভালো লাগে। যেখানে এই যুগে এসে সবাই বাইক রাইডিং করে, সেখানে এখনও সে হর্স রাইডিং করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ভার্সাইলস বলতে সাধারণত ফ্রান্সের প্যারিসের কাছে অবস্থিত বিখ্যাত প্যালেস অফ ভার্সাইলস বা ভার্সাই প্রাসাদকে বোঝায়। সে সেখানেই নিজের ঘোড়া দৌড়াচ্ছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, পরনে তার কালো প্যান্ট, অ্যাশ কালারের টি শার্ট এবং তার ওপর কালো কালারের জ্যাকেট। খুব জোরে ছোটাচ্ছে সে ঘোড়া। এরকম পর্যাপ্ত সময় নিয়ে প্র্যাকটিস করে সে থামল। খুব সাবধানতা অবলম্বন করে ঘোড়ার ওপর থেকে নেমে পড়ল। তারপর ঘোড়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে চুমু খেল। মা বাবার পর সে তার নরম দিক কেবল মুনভিকে দেখাতো, কিন্তু তাছাড়াও যদি কারোর নরম দিক সম্পর্কে জানা থাকে, সেটি হলো তার ঘোড়া মুনশ্যাডো। কোনো এক রাতের আধারে তার সামনে চাঁদের ছায়া হয়ে এসেছিল এই ঘোড়া, তাই ঘোড়াটির নাম সে দিয়েছে মুনশ্যাডো। মুনশ্যাডোর সাথে আরও কিছুক্ষণ সময় ব্যয় করে তারপর সেখান থেকে বের হয়ে গেল, এবং সেখান থেকে বের হতে না হতেই তার মুখে আবার সেই আগের গম্ভীর্য ফুটে উঠল, যেন তাকে দেখলেই যে কোনো মানুষ নিঃসন্দেহে বলতে পারবে তার মধ্যে কোনো অনুভূতি নেই। অনুভূতি তো দূরের কথা, অনুভূতি দিয়ে হৃদয় থাকে, সেই হৃদয় নেই। কলেজেও তাকে স্টুডেন্ট এবং অন্যান্য তার কলিগরা হার্টলেস হিসেবেই চেনে, অথবা সেলফিশ ম্যান। সে বরাবরই নিজের ভালো আগে বেছে নেয়, কারোর কাছে নিজের ভালো দিক সহজে প্রকাশ করে না। তার মতে এগুলো মানুষ সিম্প্যাথি নেওয়ার জন্য করে,
কিন্তু সে কারোর সিম্প্যাথি নিতে প্রস্তুত নয়। তার কাছে তার ইগো আগে, অ্যাটিটিউড আগে, তারপর বাকি সব। কিন্তু হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে যতই হৃদয়হীন হোক এবং স্বার্থপর মানুষ হোক, নিজের স্বার্থ খুঁজতে গিয়ে কখনোই অন্য কারোর ক্ষতি করেনি। মিহাল নিজের ব্ল্যাক মার্সিডিসে উঠে বসল। তখনই তার ফোনে কল এলো। ফোনের স্ক্রিনে নাম্বার দেখে বাঁকা হাসল। এই কলেরই সে অপেক্ষা করছিল। ফোন লাউডস্পিকারে দিয়ে গাড়ি চালাতে লাগলো। অপর পাশের ব্যক্তিটি বলল, বস, আমি আমার লোকদের দ্বারা যতটুকু জানতে পেরেছি ততটুকুর ভেতর একদম কনফার্ম হয়ে বলছি যে মেয়েটির ফ্লাইট আগামী সন্ধ্যায়। মিহালের ঠোঁট স্মিত হাসি ফুটে উঠল। সে ঠোঁটের হাসি বজায় রেখে বলল, ওয়েল ডান, যে করেই হোক মেয়েটি যেন একদম নিরাপদভাবে এখানে পৌঁছায়। কেউ যদি কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে প্রয়োজন পড়লে তাকে পথ থেকে সরিয়ে দিবে, কিন্তু হ্যাঁ, জানে মারবে না। সেটার জন্য তো আমিই আছি। কিন্তু মেয়েটি যে কোনো হালে যেন সঠিক সময় নিজের ফ্লাইট পেয়ে যায়। উপর পাশের ব্যক্তিটি ওকে বস বলে ফোন কেটে দিল। মিহাল বাঁকা হেসে বলল, অনেক লুকোচুরি খেলেছিস তুই আমার সাথে। আমার কাছের মানুষ হয়ে তারপর আমাকে ঠকিয়েছিস। আমিও তোর কাছের মানুষের মাধ্যমে তোকে ঠকাবো। তার জন্য যত নিচে নামতে হয় আমি নামবো। কাউকে মাথায় তুলে আছাড় দেওয়ার জন্য আগে নিচে বসে তাকে মাথায় চড়ার সুযোগ দিতে হয়। আমিও তাই করব, কিন্তু তুই আমার হাতে ধ্বংস হবি। যেসব অতীত মাটির তলায় চেপে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে মাটি খনন করে বের করব। দেখা যাবে অতীতকে বের করতে গিয়ে মাটি খনন করার সময় হীরা পেয়ে গেলাম। নীলার ব্যাগ পত্র সবকিছু একদম গোছানো শেষ। তার মা চাচিরা মিলে সবকিছু গুছিয়ে দিয়েছে। এক লাগেজে যদি তার কাপড়, তো আরেক লাগেজে তার মা চাচিরা মিলে নিজেদের হাতে বানানো খাবার ভরে দিচ্ছে, যেমন মুড়ির মোয়া, হাতের বানানো আচার, আমসত্ত্ব, নারিকেলের নাড়ু, এই সকল কিছু। এমন সময় তার বাবা চাচারা তার রুমে এলো। নীলা বসে বসে ইবাত এবং আবিরের সাথে কথা বলছিল। আবির নীলা প্যারিসে চলে গেলেই সেও নিজের মেডিকেলেতে চলে যাবে। বাড়ি সম্পূর্ণ খালি হয়ে যাবে বলে ইবাদের মন খারাপ। এখন সেও জেদ ধরছে যে সে হস্টেলে চলে যাবে, কিন্তু এত অল্প বয়স হয়ে তার তাকে হস্টেলে দেওয়া যাবে না। আর বাড়ির সব ছোটরা যদি একসাথে চলে যায় তাহলে বড়দের খুব খারাপ লাগবে। তাই নীলা এবং আবির মিলে ইবাদকে বোঝাচ্ছে। ইমরান মির্জা, আকাশ মির্জা এবং নিলয় মির্জা লাগেজ খুলে নিজেদের মতো দেখতে লাগলেন, যাকে বলে মনের সন্তুষ্টি। হঠাৎ ইমরান মির্জা নারিকেলের নাড়ুর বয়ম হাতে নিয়ে ভাঙা কণ্ঠে বললেন, হাতের তৈরি নারিকেলের নাড়ু মিনুর খুব প্রিয় ছিল। সবাই স্তব্ধ হয়ে গেল। আকাশ মির্জা এবং নিলয় মির্জার চোখে পানি, এবং তাদের স্ত্রীরাও মিনুকে নিজ চোখে সামনাসামনি না দেখলেও তাদের মুখ থেকে এত প্রশংসা শুনেছেন যে তারাও মিনুর ভক্ত হয়ে গিয়েছেন। তারা এসে নিজেদের স্বামীদেরকে সান্ত্বনা দিলেন। পিছনে আবির ইবাদের সাথে কথা বলাতে ব্যস্ত থাকলেও নীলার মনোযোগ বড়দের দিকে ছিল। বিশেষ করে মিনু নামটা শুনে তার নজর এদিকে চলে এলো। তার মনে আবার পুরনো করে কৌতূহল জেগে উঠল। কিছুদিনের ঝামেলায় সেই বিষয় সম্পর্কে ভুলে গিয়েছিল। এখানে সবাই ব্যস্ত দেখে সে চুপচাপ উঠে পড়ল এবং নিজের বাবার রুমে চলে গেল। তারপর কিছু একটা খুঁজতে লাগলো এবং সেই কাঙ্ক্ষিত বস্তুটি খুঁজেও পেল। দরজার দিকে গিয়ে আরেকবার উকি দিয়ে দেখল কেউ আসছে কিনা। যখন দেখল কেউই, তখন আবার রুমে এসে কাঙ্ক্ষিত বস্তুটি খুলল। তার চোখ ছানা বড়া হয়ে গেল। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রুও গড়িয়ে পড়ল। এমন কিছু সে জানতে পারবে তা সে কল্পনাও করেনি। একের পর এক ধাক্কা যেন সে পেয়ে যাচ্ছে, তবুও প্রত্যেকটি ধাক্কা পাওয়ার পর দুর্বল না হয়ে বরং আরও বেশি পাথর হয়ে উঠছে। সে কাঙ্ক্ষিত বস্তু জায়গা মতো রাখার আগে নিজের ফোন বের করে প্রয়োজনীয় কিছু ছবি তুলে নিল। তারপর চুপচাপ কাঙ্ক্ষিত বস্তু জায়গা মতো রেখে রুম থেকে বেরিয়ে গেল। ইরফান বাড়ির সবাইকে বলে বের হয়েছে। আজ সন্ধ্যায় নীলার ফ্লাইট। এখন সকাল 11টা বাজে। বিকাল 3টার দিকে নীলা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হবে। দুপুরের মধ্যেই তার নিজের কাজ সম্পূর্ণ করতে হবে। বাড়ি থেকে বের হয়ে কাউকে কল দিল, তারপর গাড়ি নিয়ে ছুটল নিজের গন্তব্যে। যেভাবেই হোক তাকে নীলার প্যারিসে যাওয়া বন্ধ করতে হবে, নয়তো অনেক বড় বিপদে পড়ে যাবে সে নিজে। আর নীলা দেশে থাকলে তারই লাভ। যেভাবেই হোক নীলার মন গলিয়ে নীলার কাছ থেকে অফিসে নীলার অংশ সে নিজের নামে করবে। যেটা নিয়ে একবার আশা করেছে সেটা সে হাতছাড়া হতে দিবে না। 4 রাস্তার মোড় দিয়ে এসে গাড়ি চালাচ্ছিল। এমন সময় এক বড় ট্রাক এসে তার গাড়ি ধাক্কা দিল। ফলস্বরূপ সে গাড়ির ব্রেক কষতে গিয়ে গাছের সাথে ধাক্কা খেল এবং মাথা লাগলো গাড়ির স্টিয়ারিংয়ে। কপাল থেকে রক্ত বের হতে শুরু করলো। গাড়ির গ্লাস ভেঙে কিছু টুকরা তার গায়ে এসে লাগলো। আসলে সবকিছু তার মনের মতোই প্ল্যান করা ছিল, কিন্তু সে নিজের চিন্তায় মগ্ন ছিল বলে ভুলে গিয়েছিল এখানে তার প্ল্যান সফল হবে। তাই অ্যাক্সিডেন্টে কিছুটা গুরুতর আহত হয়ে গেল। যে অ্যাক্সিডেন্ট করেছে সেটার কথা মতন পালিয়ে গেল। আশেপাশের লোক এসে তাকে গাড়ি থেকে বের করে হসপিটালে নিয়ে গেল এবং ভর্তি করিয়ে দিল। ইকরা নীলার বাড়িতে চলে এসেছে। দুজন মিলে একসাথে বের হবে। নীলার বাড়ি থেকে এয়ারপোর্ট যাওয়া সোজা। ইকরার বাড়ি কিছুটা দূর, তাই চলে এসেছে আগে আগে। ইকরার সাথে তার মা বাবা এসেছে। মেয়েকে এয়ারপোর্ট দিয়ে তারপর ওনারা বাড়ি ফিরে যাবেন। সবাই মিলে বসে দুপুরের খাবার খাচ্ছেন। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ জিরিয়ে সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবেন। আরশি আর নিচে খেতে এলো না, কারণ নীলার প্রতি সবার আধিক্যতা তার পছন্দ হবে না।
সবাই খাওয়া শেষ করে ড্রয়িং রুমের সোফায় বসল। বড়রা মিলে দুই মেয়েকে এটা সেটা বোঝাচ্ছে, যেহেতু প্রথমবার দেশের বাহিরে যাবে একা একা। এমন সময় ইমরান মির্জার ফোনে কল আসলো। তিনি কল ধরতেই কেউ একজন বলল, আমরা হসপিটাল থেকে কল করেছি, আপনার ছেলে ইরফান মির্জার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আইসিইউতে ভর্তি, তার গুরুতর অবস্থা। কথাটি শুনে ইমরান মির্জার হাত থেকে ফোন মেঝেতে পড়ে গেল। অস্পষ্ট স্বরে কেবল বললেন, ইরফানের অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে ড্রয়িং রুমে নীরবতা নেমে এলো। সবার চোখ মুখে আতঙ্কের ঝাঁপ ফুটে উঠল। নীলা কিছুটা স্তব্ধ হয়ে গেল এমন কথা শুনে। মনের ভেতরে এক অদ্ভুত অনুভূতি হলো, কিন্তু এই অনুভূতির নাম জানা নেই তার। এমন না যে তার এই কথা শুনে ভালো লাগছে, কিন্তু হ্যাঁ, কোনো দিক দিয়েই খারাপ লাগছে না। আগের নীলা হলে হয়তো এতক্ষণে কান্নায় ভেঙে পড়তো এই কথা শুনে, কিন্তু এখন তার এতটাই খারাপ লাগছে যতটা একজন অপরিচিত মানুষের খারাপ খবর শুনেও লাগে, কিন্তু এর বেশি তার খারাপ লাগছে না। ইরিন আক্তার যতই ছেলের উপর রাগ করে থাকুক না কেন, ছেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে তিনি কান্নায় ভেঙে পড়লেন। তার যারাও তাকে একদিক দিয়ে সামলাচ্ছে তো আরেক দিক দিয়ে নিজেদের চোখের পানি ঝরাচ্ছে। যত যাই হোক, ইরফান বাড়ির বড় ছেলে ছিল। একটু আগেও যে বাড়িতে হাসি তামাশার শব্দ ছিল, এখন সেই বাড়িতে কান্নার শব্দ। আরশি কান্নার শব্দ শুনে নিজের রুম থেকে বের হয়ে এলো। হলরুমের এমন অবস্থা দেখে সে কিছুটা অবাক হলো। কিছু না বলে ওপর তারা থেকে নিচে নেমে এলো। নিলয় মির্জা বলল, ভাই, এখন কান্নাকাটি করে তো লাভ নেই, আমাদের আগে হসপিটালে গিয়ে দেখতে হবে ইরফান এখন কেমন আছে। আরশি কিছুই বুঝতে পারল না। সে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করল, ইরফানের কি হয়েছে? নিলয় মির্জা বলল, এইমাত্র হসপিটাল থেকে কল এসেছিল, ইরফানের নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আরশি অবাক হয়ে গেল। ইরফান যখন বাসা থেকে বের হয় তখন তার ঠোঁটে আরশি রহস্যময় হাসি দেখেছিল। আর আরশি খুব ভালো করেই জানে যে ইরফান যেভাবেই হোক নীলাকে প্যারিস যাওয়া থেকে আটকাবে। তাই আরশির বুঝতে সময় লাগল না যে এইসব ইরফানের করা কারসাজি। নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশির রিয়াকশন দেখছিল। সে ভেবেছিল হয়তো আরশি কান্না করবে, কিন্তু আরশিকে কোনো প্রতিক্রিয়া করতে না দেখে নীলার খটকা লাগল। তারপর সেই রাতে ইরফান তাকে প্যারিস যাওয়ার জন্য বারবার নিষেধ করছিল, আর ইরফান এবং আরশি তারাও প্যারিস ছিল। তারপর নীলা নিজের বাবার ঘরে যেই কাঙ্ক্ষিত জিনিস পেয়েছিল, সেই জিনিস সম্পর্কে সম্পূর্ণ জানতে তাকে প্যারিস যে করে হোক যেতেই হবে। সেখানে গেলেই সকল রহস্য ভেদ করতে পারবে সে। তাই নীলা তার বুদ্ধির মাধ্যমে বুঝতে পারল এখানে কিছু একটা খটকা আছে। হঠাৎ ইরফানের অ্যাক্সিডেন্ট তার ঠিক হজম হচ্ছে না, আর এইবার সে কোনো ছলচাতুরিতে পা দিবে না। নিজেকে তার আরও শক্ত রাখতে হবে। এমন সময় আরশি নিজের হিডেন ট্যালেন্ট দেখাতে শুরু করলো, অর্থাৎ নাটক করতে শুরু করলো। চোখে পানি না থাকা সত্ত্বেও নিজের কণ্ঠ এমন করলো যেন সে এখনই কেঁদে দিবে। তারপর বলতে শুরু করলো, আমাদের এখানে আর বসে থাকা ঠিক হবে না, ওদের এক্ষুনি হসপিটালে যেতে হবে, ইরফান যে সেখানে একা। তারপর নীলার দিকে তাকিয়ে বলল, দেখছিস তো, তোকে সেই দিনই প্যারিস যাওয়ার জন্য না করছিল, আর আজই তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এত বাধা বিপত্তি আসার পরেও কি তুই প্যারিস যাবি? তাই আর দেরি না করে চল হসপিটালে যাই। সবাই অবাক হয়ে গেল, কারণ এখন যদি নীলা হসপিটালে যায় তাহলে তার এয়ারপোর্টে আসতে দেরি হয়ে যাবে, আর এয়ারপোর্টে আসতে দেরি হলে তার ফ্লাইট মিস হয়ে যাবে, কারণ হসপিটালের রোড বাম দিকে আর এয়ারপোর্টের রোড ডান দিকে। তাই এখন যদি নীলা হসপিটালে যায় তখন তার এয়ারপোর্টের রাস্তা উল্টা হয়ে যাবে। তখনই নীলা আরশিতে বলল, আমি যদি এখন হসপিটালে যাই তাহলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে, তাই আমি যেতে পারবো না। তার এই কথা শুনে আরশির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নীলা নাকি হাসপাতালে যাবে না, যেখানে তার প্রাণপ্রিয় ইরফান ভাইয়া ভর্তি। এটা আরশির হজম হতে সময় লাগলো, কিন্তু উপস্থিত বাকিদের কোনো হেলদোল দেখা গেল না। ইমরান মির্জা বললেন, তাহলে এক কাজ করি, নিলয় আর লায়লা সাথে আবির এবং ইবাদকে নিয়ে নীলাকে এয়ারপোর্টে পৌঁছে দে, তারপর তোরা সবাই হাসপাতালে আয়, এবং আমি বাকিদের নিয়ে এখনই হাসপাতালে চলে যাচ্ছি। সবাই সম্মতি জানালো। এমন সময় আরশি আবার নীলাকে বাধা দেওয়ার জন্য বলল, তোর মনে কি এতটুকু মনুষ্যত্ব নেই? বাড়ির বড় ছেলে হাসপাতালে ভর্তি, আর তুই কিনা প্যারিস যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস? ছি নীলা, ছি। নীলার এইবার রাগ উঠে গেল আরশির কথায়, কিন্তু পরিস্থিতি এখন ঠিক না, তাই সে নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে কণ্ঠে গাম্ভীর্য বলল, আমি কি ডাক্তার নাকি আমি হসপিটালে গেলে ইরফান ভাইয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে? হসপিটালে গিয়ে কেবল তাকে দেখতে পারবো এবং ভালো মন্দ জিজ্ঞেস করতে পারবো। এগুলো তো আমি প্যারিস গিয়ে ভিডিও কলে করতে পারি, তাই খামোখা হাসপাতালে গিয়ে নিজের প্যারিস যাওয়া বন্ধ করতে পারবো না আমি। আরশি স্তব্ধ হয়ে গেল। ছি, নীলার কথার প্রেক্ষিতে আর কিছু বলতে পারল না, বরং কপট ট্র্যাক দেখিয়ে বড় বড় কদমে বাড়ি থেকে বের হয়ে গেল এবং নিজে নিজে বলতে লাগলো,
লাগলো। কোন কপালে যে ওই ইরফান শালারে বিয়ে করেছি আল্লাহ খোদা জানে। মানুষের বুদ্ধি মাথাতে না থাকলে অন্তত হাঁটুতে থাকে, এই নির্লজ্জ অসভ্য জানোয়ারের তাও নেই। নীলাকে প্যারিস যাওয়া থেকে আটকানোর জন্য নাকি তিনি নিজের অ্যাক্সিডেন্ট করালেন। কি বুদ্ধিমান ব্যক্তিটা এসেছে আমার। দুনিয়াতে এমন বোকাচোন্ডা থাক, এই অসভ্য শয়তান বেড়ারে গালি দিয়া নিজের পাপ করে লাভ নাই। এতই যেহেতু নীলাকে প্যারিস যাওয়া থেকে আটকানোর ইচ্ছা ছিল, তাহলে প্রয়োজনে নীলার অ্যাক্সিডেন্ট করাতো, তা না করে বলদের মতো নিজের অ্যাক্সিডেন্ট করিয়েছে। যা মন চায় তাই করুক, আমি কারুর সেবা করতে পারবো না। ইমরান মির্জা নিজের স্ত্রী, ছোট ভাই এবং তার স্ত্রীকে নিয়ে নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন হাসপাতালের উদ্দেশ্যে। বাড়িতে রয়ে গেল নীলা, তার মা বাবা, ইবাদ, আবির এবং ইকরা ও তার মা বাবা। ইকরা কেবল অবাক নয়নে নীলাকে এতক্ষণ যাবৎ দেখছিল। তার এই নীলাকে চিনতে অনেকটা কষ্ট হচ্ছে। আগের নীলা থাকলে এতক্ষণ নিজের ইরফান ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে পাগলের মতন কান্না করতে করতে অজ্ঞান হয়ে যেত কয়েকবার। কিন্তু এই নীলা কেমন পাথরের মতন দাঁড়িয়ে আছে, যেন তার ভেতর কোনো অনুভূতিই নেই। অথচ কতটাই না পাগলামি করেছিল কোনো এককালে। ইকরা কেবল দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মিহাল নিজের কেবিনে বসে পেটে হাত চেপে ইচ্ছে মতন হাসছে। হাসতে হাসতে তার চোখ দিয়ে পানি বের হয়ে পড়ল। তার ডেস্কের ওপর ফোন লাউডস্পিকার ছিল। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি তাকে একটি খবর শুনিয়েছে এবং সেই খবর শুনেই সে এভাবে হাসছে। সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি তার এমন হাসি দেখে বিভ্রান্ত হয়ে গেল, কারণ তার জানা মতে সে যার জন্য কাজ করে সেই ব্যক্তিটি হৃদয়হীন। তাকে কেউই হাসতে দেখেনি, তার ঠোঁটে কেবল থাকত রহস্যময় হাসি। আজ সেই ব্যক্তি গগন ফাটানো হাসি দিচ্ছে, যাক অবিশ্বাস্য। মিহাল হাসতে হাসতে বলল, কাহিনী কি? নিজের স্ত্রী যাতে প্যারিস না আসতে পারে তার জন্য নিজের অ্যাক্সিডেন্ট করিয়েছে? এমন বলদ মানুষ এই পৃথিবীতে এখনও আছে? অথচ এই বলদ মানুষ মিহাল খানের মতো হার্টলেস মানুষকে ঠকিয়ে কত সুন্দর পালিয়ে গেল। আমি এই বলদের ওপর হাসব, নাকি এই বলদ দ্বারা আমি প্রতারিত হয়েছি তাই নিজের ওপর হাসব? যাই হোক, ওর হাত পা ভেঙে গেলে সেটির ব্যান্ডেজ লাগানো সহ একটি ছবি চাই আমার। সেটি আমি বড় ফ্রেম আকারে বের করব। এবং বাংলাদেশে এখন আর কোনো কাজ নেই, প্যারিস চলে এসো। ফোনের অপর পাশের ব্যক্তিটি কেবল জবাবে ইয়েস স্যার বলছে। ফোন কেটে দিল। মিহাল নিজের হাসি নিয়ন্ত্রণে এনে আবার সেই আগের ভয়ানক রূপ ধারণ করল। তারপর বাঁকা হেসে বলল, ওহে নীলাঞ্জনা, জানি না কি করে এই সত্য মিথ্যার লড়াইয়ে তুমি যদি এলে, কিন্তু যেহেতু তুমি এসেছ তাই তো তোমাকেও লড়াইয়ের অংশগ্রহণ করতেই হবে। তবেই তো খেলা জমবে। তোমার মাধ্যমেই তোমার স্বামীর সর্বনাশ করব আমি, যেমন সে আমার সর্বনাশ করার চেষ্টা করেছিল। কিন্তু সবথেকে বেশি কষ্ট লাগছে আমার মুনভির কথা ভেবে। ডক্টর মুনভির এতটা খারাপ দিন এসেছে যে সে কিনা এখন বিবাহিত মহিলার সাথে প্রেমের নাটক করবে। কথাগুলো বলে মিহাল আবার হাসিতে ফিরে পড়ল, আর যেন আজ হাসি থামছে না। ইরফান যে খুব গুরুতরভাবে আহত হয়েছে এমন কিছুই নয়, কেবল তার কপাল ফেটে গিয়েছে, যার ফলে কপালে ব্যান্ডেজ লাগাতে হয়েছে। হাত পা ছলে যাওয়ার কারণে সেখানে ব্যান্ডেজ লাগানো হয়েছে। সে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবছে কখন এই খুশির খবর শুনতে পারবে যে নীলা প্যারিসে যায়নি। এমন সময় তার হুড়মুড়িয়ে ঢুকে পড়ল মির্জা পরিবারের সকলে। ইরফান তাদেরকে দেখতে পেরে নিজের মুখের হাসি লুকানোর চেষ্টা করল এবং সে খুব অসুস্থ এমন ভাব নিতে লাগল। আরশি দরজার এক কোণায় দাঁড়িয়ে থেকে তার ভাবভঙ্গিমা দেখছে, কারণ একটু পরই ইরফানের এমন ভাব থাকবে না যখন সে শুনবে নীলা এখানে না এসে প্যারিস যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে গেছে। ইরিন আক্তার ছেলের পাশে এসে বসে কান্নায় ভেঙে পড়লেন এবং ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। ইরফান আশেপাশে তাকিয়ে নীলাকে খুঁজতে লাগল। আরশিতা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসল এবং বলল, নীলা প্যারিসে যাওয়ার জন্য এয়ারপোর্টে গিয়েছে, তাই হাসপাতালে আসেনি। এতক্ষণে হয়তো তারা সবাই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছে, আর ঘণ্টাখানেক পর তার ফ্লাইট। ইরফান সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসল। সবার দৃষ্টি ইরফানের দিকে। আরশি ইরফানের এমন চেহারা দেখে বাঁকা হাসল। অন্যকে আটকাতে গিয়ে এখন নিজেই হাসপাতালে আটকে গেছে ইরফান। ইরফান কিছু বলতে যাবে তার আগেই তার বাবা চাচারা মিলে তাকে আবার বিছানায় শুইয়ে দিলেন এবং বললেন তাকে রেস্ট নিতে। ইরফান শুয়ে থেকে যেই না কিছু বলতে যাবে অমনি তার চাচি তার মুখ টুপ করে চুইংগাম ভরে দিল। আসলে ইরফানের অভ্যাস ছোটবেলা থেকেই যখন সে অসুস্থ থাকবে তখন সে শুয়ে শুয়ে চুইংগাম চাবায়, তাই তার চাচি হাসপাতালে আসার আগে চুইংগাম কিনে নিয়ে এসেছেন। এখন একের পর এক করে 4টা চুইংগাম ভরে দিলেন ইরফানের মুখে। ইরফান বেচারা এখন কথা বলতে পারছে না। আরশির না চাইতেও ইরফানের এমন নাজেহাল অবস্থা দেখে ভীষণ হাসি পাচ্ছে। নিজের হাসি চেপে রাখতে না পেরে কেবিন থেকে বেরিয়ে গেল সে। ইরফান তো একদম স্তব্ধ হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছে না নীলা তাকে দেখতে না এসে প্যারিস যাওয়ার জন্য এয়ারপোর্টে চলে গেছে। এখন যদি সে নীলাকে আটকানোর জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনাও দেয়, তার পৌঁছাতে পৌঁছাতে নীলার ফ্লাইট ছেড়ে দিবে। সে এখন চুইংগাম চালাতে চালাতে হতাশা নিঃশ্বাস ছাড়ল। মিহাল ইউনিভার্সিটিতে লেকচার শেষ করে বাড়ি ফিরল। অ্যাপার্টমেন্টে প্রবেশ করেই দেখল
তার মা ড্রয়িং রুমের সোফায় থুতনিতে হাত রেখে বসে আছে। মিহাল এসে নিজের মায়ের পাশে বসল। ইসরাতুল নিজের ছেলের দিকে ছলছল চোখে তাকিয়ে নরম স্বরে বললেন, তোর বাবা তার পরিবারের একমাত্র সন্তান বলে তুই কখনোই কোনো চাচা জেঠার ভালোবাসা পাসনি, কিন্তু আমার কারণে তুই তোর মামাদের ভালোবাসা থেকেও বঞ্চিত হলি। হিসেবে তুই বড় ছেলে, অথচ তুই তোর মামাদের ভালোবাসা পেলি না, তাও তোর তিনটে মামা। কথাগুলো বলেই নিজের ওড়না দিয়ে মুখে চেপে ধরলেন কান্না আটকানোর জন্য, এবং সেখান থেকে উঠে নিজের ঘরের দিকে চলে গেলেন। মিহাল নিজের মায়ের যাওয়ার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ল। না সে নিজের মায়ের কষ্ট দেখতে পারছে, আর না পারছে নিজের মায়ের কষ্ট কমিয়ে দিতে। সে তো একবার চেষ্টা করেছিল, কিন্তু সে নিজেই ঠকে গেছে। সে চলে গেল অতীতের ভাবনায়, যেগুলো তাকে তার বাবা বলেছিল। অতীত। ইসরাতুলের পুরো নাম ইসরাতুল মিনা মির্জা। সে হল মির্জা পরিবারের সব ছোট মেয়ে এবং ভাইদের জানের টুকরো। তার বড় 3 ভাই আছেন, যাদের নাম ইমরান মির্জা, নিলয় মির্জা এবং আকাশ মির্জা। তারা 3 ভাইদের বয়সের মাঝে তেমন ব্যবধান নেই। ইমরান মির্জা থেকে নিলয় মির্জা প্রায় 3 বছরের ছোট, এবং আকাশ মির্জা আবার নিলয় মির্জা থেকে 3 বছরের ছোট। আর ইসরাতুল মিনা মির্জা আকাশ মির্জার 2 বছরের ছোট। 3 ভাই মিলে আদর করে তাকে মিনু বলে ডাকত, কারণ তাদের মা বাবা তাকে ইসরাতুল বলে ডাকত, আর প্রতিবেশীরা এবং আত্মীয় স্বজনরা মিনা বলে ডাকত। তাই তারা একটু ভিন্নভাবে ডাকবে বলে আদর করে মিনাকে মিনু বলে ডাকত। ছোট থেকেই মিনা বড় হয়েছে তার ভাইদের কোলে পিঠে। তাদের বাড়ির একপাশে থাকত খান পরিবার। খান বংশে ছিল একজন ছেলে, যার নাম মুবিন খান, মিহালের বাবা। তিনি ইমরান মির্জার সমবয়সী ছিলেন, আর একই পাড়াতে থাকার কারণে ইমরান মির্জার সাথে তার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ফলস্বরূপ মুবিন খান ছিলেন ইমরান মির্জার বন্ধু, এবং প্রায়শই তিনি মির্জা বাড়িতে আসতেন। আর তাদের বাড়ির পাশের বাড়ি ছিল চৌধুরী বাড়ি। তাদের ছিল এক মেয়ে, যার নাম মিনু চৌধুরী, মুনভীরের মা। তিনি ইসরাতুল মিনা মির্জার সমবয়সী ছিলেন। তারা দুজন একসাথেই বেড়ে উঠেছেন, আর তাদের নামে অনেকটাই মিল। একজন মিনু তো আরেকজন মিনা, যাকে তার ভাইরা আদর করে মিনু বলেই ডাকত। অনেক সময় তো এমন হয়েছে যে তারা দুজন যদি একসাথে বসে আছে, আর সেই সময় যদি কেউ মিনু বলে ডেকেছে, তাহলে দুজনেই একসাথে তাকিয়েছে। সময়ের সাথে সাথে হয়ে যায় দুজন বেস্ট ফ্রেন্ড। মুবিন খানের যখন বয়স ছিল 22, তখন ইসরাতুল মিনার বয়স ছিল 14। তখন থেকেই মুবিন খানের মিনাকে মনে ধরেছিল, কিন্তু বয়সের ব্যবধান এবং বন্ধুত্বের খাতিরে তিনি নিজের মনের আশা মনে রেখেছিলেন। তিনি চাইতেন মিনা যখন বড় হবে তখন তিনি নিজের অনুভূতি প্রকাশ করবেন। আর তার ছিল আরেক বেস্ট ফ্রেন্ড, যার নাম শাহরিয়ার মামুন। সে প্রায়শই তাদের বাড়িতে আসত, এবং কাকতালীয়ভাবে তার মনে ধরে মিনুকে, অর্থাৎ 2 বেস্ট ভালোবেসে ফেলে অন্য 2টা বেস্ট ফ্রেন্ডকে। তারপর হঠাৎ মিহালালের ভাবনায় ছেদ ঘটে ফোন বেজে ওঠাতে। সে নিজের মাথা থেকে সকল চিন্তাভাবনা দূর করে ফোন ধরে এবং কথা বলতে বলতে নিজের রুমে চলে যায়। প্যারিস শার্লে দে গল বিমানবন্দর থেকে বের হয়ে এলো 2 তরুণী। দুজনের পরনেই বোরকা এবং হিজাব। দুজনের 2 হাতে 2 লাগেজ। দুজন মিলে এয়ারপোর্ট থেকে বের হয়ে এলো। উদ্দেশ্য এখন তাদের ক্যাব নিয়ে প্যারিসের 7ম অ্যারন্ডিসমেন্টে যাওয়ার। আমেরিকান ইউনিভার্সিটি অফ প্যারিস তো সেখানেই। তারা আগে ইউনিভার্সিটির হেডের সাথে মেল আদান প্রদান করে এসব জেনে নিয়েছিল সেখানে কোথায় কোথায় তারা থাকতে পারবে। সব বুঝে তারা দুজন মিলে একটি অ্যাপার্টমেন্ট নিল। আগেই সেটার জন্য অ্যাডভান্স পেমেন্ট করে ফেলেছিল। নীলা যেহেতু পরিবারের সাথে আগে আউট অফ কান্ট্রি চলাফেরা করেছে, তাই তার এখানে চলাফেরা করতে অসুবিধা হচ্ছে না। কিন্তু ইকরা কিছুটা ভয় পাচ্ছে, এবং ভয় পাওয়াটাও স্বাভাবিক। নীলা তাকে ভরসা দিয়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। এতে ইকরার ভয় কমে এলো। ক্যাব আসতেই তারা উঠে পড়ল এবং দুজনেই গাড়ির জানালা দিয়ে বাহিরের সুন্দর দৃশ্য মুগ্ধ নয়নে দেখতে লাগল। তারা এয়ারপোর্টে পৌঁছেই আগে পরিবারকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা পৌঁছে গেছে। এর মাঝে নীলা আর ইরফানের সাথে কথা হয়নি। যখন বাংলাদেশে ছিল তখন ফ্লাইটে ওঠার আগে ফোন করে কেবল নিজের চাচা চাচিদের কাছ থেকে বিদায় নিয়েছিল, কিন্তু একবারও ইরফানকে দেখতে চায়নি। ভাঙা আয়নায় নিজের মুখ দেখা এবং চলার সময় কালো বিড়ালের পথ কাটা দুটিই তার কাছে কুসংস্কার লাগে। এখন তার মতে ইরফান যদি কোনো বস্তু হয় তাহলে সেটা হলো ভাঙা আয়না, এবং কোনো প্রাণী হলেই কালো বিড়াল, যে দুটি শুভ কাজে বাধা হয়ে দাঁড়ায়। তাই নিজের স্বপ্ন পূরণ করার পথে সে কোনো বাধা রাখল না। এর জন্যই সে বাংলাদেশ থেকে ফ্লাইটে ওঠার আগে ইরফানের সাথে কথা বলেনি। সেই জায়গায় ইরফানের চেহারা দেখাতে অনেক দূরের কথা।
আর এমনিতেও ইমরান মির্জা জানিয়ে দিয়েছিলেন যে ইরফানের তেমন গুরুতর কিছু হয়নি, কেবল হাত পা ছুলে গিয়েছে এবং কপাল কেটে গিয়েছে। এইসব শুনে তার আর ইচ্ছে করেনি ইরফানের সাথে কথা বলার। তার কাছে দুধের দুধ এবং পানির পানি হয়ে গিয়েছে যে ইরফান এইসব নাটক করেছে। কিন্তু সে এখনও এটা বের করতে পারেনি যে ইরফান কেন তার প্যারিসে যাওয়া নিয়ে এত চিন্তিত ছিল। তার মানে এমন কিছু আছে যা ইরফান জানে কিন্তু সে জানে না, এবং তাকে যে করেই হোক সত্যটা জানতে হবে। ইরফানকে সেই দিনই হাসপাতাল থেকে ডিসচার্জ করে দিয়েছিল, কিন্তু তার শরীরের ক্ষত থেকে বড় ক্ষত হয়েছিল তার মনে। সে কোনোভাবেই নীলার উপেক্ষা মেনে নিতে পারছিল না। তার উপর মনে ভয় জাগতে শুরু করলো যে নীলা প্যারিসে গিয়ে না সব সত্য জেনে ফেলে, তাহলে সে ধরা পড়ে যাবে কোনো এক ব্যক্তির কাছে, এবং সেই ব্যক্তির কাছে একবার যে ধরা পড়ে তার বেঁচে ফেরা খুব মুশকিল, কারণ সেই ব্যক্তি ভালোর ভালো এবং খারাপের খারাপ। আর যারা তার সাথে প্রতারণা করে তাদেরকে তো সে প্রয়োজন পড়লে কবর থেকে খুঁজে বের করে হলেও নিজের সামনে দাঁড় করাবে। এজন্যই তো ইরফান প্যারিস ছেড়ে বাংলাদেশে নিজের বাড়িতে চলে এলো, কারণ নিজের বাড়ি তার সবথেকে বড় সেফ জোন। এখানে তার বাবা চাচারা আছে, যার ফলে সেই ব্যক্তিটি এখানে আসবে না। সে এই কারণেই আরশিকে বলেছিল যে আগে নীলাকে বিয়ে করে তারপর নীলাকে ডিভোর্স দিয়ে সে আরশিকে বিয়ে করবে, কিন্তু আরশি তাকে একই কথা বলেছে যে বিয়ে করলে কেবল তাকেই করতে হবে। তখন ইরফান বলেছিল তাহলে নীলার সাথে তার বিয়ের কথাবার্তা চলছে, এর মধ্যেই দুজন বিয়ে করে ফেলুক। কিন্তু আরশির কথা ছিল একদম যেদিন নীলা এবং তার বিয়ে হবে সেই দিনই সে বিয়ে করে সেই বাড়িতে উঠবে। ইরফান না করতে চাইলে আরশি বলে তারা যখন প্যারিসে লিভিনে থাকত তখন তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি এবং ভিডিও আরশির কাছে আছে। যদি ইরফান তার কথা না শোনে তাহলে আরশি এইসব ইরফানের পরিবারকে দেখাবে, এবং এই কারণে ইরফান ভয় পেয়ে যায়, কারণ তার পরিবার যদি এইসব কথা জানতে পারে তাহলে তাকে তেজ্যপুত্র করে দিবে, যার ফলে সে আরশির কথা শোনে। কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে সে আরশির সাথে রিলেশনে গিয়ে কি বড় ভুল করেছে। সর্বপ্রথম নীলাকে হারালো, তারপর নীলা তাকে নিজের বিজনেসের অংশ দিয়ে দিত, সেই অংশ হারিয়ে ফেলল। পরিবারের কাছে নিজের সম্মান হারালো। নীলার মতো কেউ একজন ছিল যে তাকে সবথেকে বেশি ভালোবাসত, সেই ভালোবাসা হারালো। এখন তার যে অবস্থা, এই অবস্থাতে যদি নীলা আগের মতো থাকতো তাহলে সারাক্ষণ তার পাশে বসে থাকতে হতো এবং তার সেবা যত্ন করত। অথচ সে যখন হাসপাতালে ছিল তখনই আরশি তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পরিবারের কাছে মিথ্যা বাহানা করে নিজের মামার বাড়ি চলে গেছে, যাতে তাকে তার সেবা না করতে হয়। যখন প্যারিস ছিল তখন আরশি প্রতিদিন এসে তার খোঁজ খবর নিত। এভাবেই আস্তে আস্তে তাদের মাঝে বন্ধুত্ব হয়, এবং বন্ধুত্ব থেকেই হয়ে যায় প্রেমের সম্পর্ক। প্রেমের প্রস্তাবটা অবশ্যই ইরফান নিজেই দিয়েছিল, কারণ নীলা তাকে ভালোবাসলেও কখনো কাছে ঘেঁষতে দেয়নি। কিন্তু আরশিকে যদি সে ভুলেও ছুঁয়ে ফেলেছে তাহলে আরশি কখনো দূরে সরেনি, এতেই সে লাই পেয়ে বসে। সে ভাবতে শুরু করে, আর আরশি মনের কথা বোঝে যা নীলা এত বছরে কখনোই বুঝতে পারেনি। তার মতে আরশি খুব স্মার্ট, কিন্তু নীলা না। কিন্তু এখন প্রতিনিয়ত সে পস্তাচ্ছে। এখন সে বুঝতে পারছে জীবনের সবথেকে বেশি প্রয়োজন ভালোবাসার এবং যত্নের। তাই তো রুমে বসে বসে এখন তাকে চুইংগাম চাবাতে হচ্ছে। আফসোস নামক জিনিসটা মানুষকে কুড়ে কুড়ে খায়, যা এখন তার ভেতরকে তোলপাড় করে দিচ্ছে। নীলা আর ইকরা সবেমাত্র নিজেদের অ্যাপার্টমেন্টে প্রবেশ করেছে। মালিক এসে তাদেরকে চাবি দিয়ে গিয়েছে। তারা যেই বিল্ডিংয়ে থাকবে সেটি 5 তলায় এবং তাদের অ্যাপার্টমেন্ট 3 তলায়। সেখানে 2টি রুম, রুমের সাথে অ্যাটাচ বাথরুম, কিচেন রুম এবং একটি বড় ড্রয়িং রুম। তারা অন্যদের সাথে মানিয়ে যদি নিতে না পারে তাই আগেই একটি অ্যাপার্টমেন্ট নিজেরা নিয়ে ফেলেছে, কারণ স্কলারশিপ পাওয়ার কারণে পড়াশোনার খরচ নেই। আর প্রথম দিকে তারা পরিবারের থেকে টাকা নিয়েও পরবর্তীতে জব করবে এবং নিজেদের খরচ নিজেরাই চালাবে। বিষয়টি এমন না যে দুজনের পরিবার তাদের টাকা দিতে অক্ষম, কিন্তু তারা দুজনেই পরিবারের উপর ডিপেন্ড থাকতে চায় না বেচারীদের মতন। নীলার মতে নারীদের স্ট্রং থাকতে হয়। আজকাল তো অনেক পুরুষেরাই রান্নাবান্না করতে নিজেদের ইগোতে লাগায় না, জায়গায় নারীরা কেন পিছিয়ে থাকবে। দুজন মিলে আগে অ্যাপার্টমেন্টটা ভালো করে দেখল। নীলার রুমের জানালা দিয়ে আইফেল টাওয়ার দেখা যায়। নীলা মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। ইকরাও নিজের রুম দেখতে লাইল। রুমটা বেশ পরিপাটি। দুজন মিলে যার যার রুমে শাওয়ার নিয়ে নিল। আজ খাবার বাইরে থেকেই অর্ডার করবে, কারণ সবকিছু তো গোছগাছও করতে হবে। তার উপর আবার কাল থেকেই তাদের ইউনিভার্সিটি খোলা, এবং তারা তাদের প্রথম দিনে অবিদ্যমান থাকতে পারবে না। দুজন মিলে শাওয়ার নিয়ে রুম নিজেদের মতন সেট করতে লাগলো। এর মাঝখানে নীলা খাবার অর্ডার করে ফেলেছে। যতক্ষণে খাবার আসবে ততক্ষণে বসে না থেকে কাজ করলেই তাদের কাজ অর্ধেক হয়ে যাবে। সবকিছু গোছগাছ খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেল নীলা এবং ইকরা। রুমে এসে বিছানায় এলিয়ে দিল নীলা। ভীষণ ক্লান্ত লাগছে তার। হাত বাড়িয়ে বিছানার সাইডে থাকা নিজের ফোন নিল মায়ের নাম্বারে কল দিবে বলে।
মায়ের সাথে কথা বলে তারপর নিশ্চিন্তে ঘুমাবে। বাংলাদেশে এখন অবশ্য ভোর রাত, কিন্তু নীলার খুব ইচ্ছে করছে মায়ের সাথে কথা বলতে। তাই আর বেশি কিছু না ভেবে মায়ের নাম্বারে কল লাগালো। লায়লা ইসলামের ঘুম হালকাই, তাই ফোন আসতেই ওনার ঘুম ভেঙে গেল। এত রাতে ফোন বাজাতে তড়িঘড়ি করে উঠে বসলেন তিনি। ফোন হাতে নিয়ে দেখলেন নীলা কল করেছে। কপালে চিন্তার ভাঁজ পড়ল। দেরি না করে ফোন রিসিভ করতেই ব্যস্ত কণ্ঠচ বলতে লাগলেন, নীলামা, ঠিক আছিস তুই? শরীর ঠিক আছে তো মা? কিছু কি খেয়েছিস? কষ্ট হচ্ছে কোনো? স্ত্রীর কথার শব্দ এ নিলয় মির্জার ঘুমও ভেঙে গেল। তিনিও উঠে বসলেন। স্ত্রীর চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে নীলার মা? লায়লা ইসলাম ফোনের স্পিকার লাউড করলেন এবং বললেন, নীলা কল দিয়েছে। নিলয় মির্জা এবার নড়ে চড়ে উঠলেন। তখনই ফোনের অপর প্রান্ত থেকে নীলা বলতে লাগল, উফ মা, এত চিন্তা করছো কেন? আমি একদম ঠিক আছি। আর হ্যাঁ, আমি খেয়েছি। তোমরা বলো, কি অবস্থা তোমাদের? লায়লা ইসলাম এবং নিলয় মির্জা দুজনেই দীর্ঘশ্বাস ফেললেন। মেয়ে কখনোই তাদের ছাড়া দূরে থাকেনি, তাই চিন্তা হওয়াটা স্বাভাবিক। নিলয় মির্জা বলতে শুরু করলেন, হ্যাঁ মা, আমরা ভালো আছি। গতকাল আবির চলে গেছে মেডিকেলে, আর ইবাদ তো তোদের কথা ভেবে এইখান থেকে সেখান হাঁটাহাঁটি করে। ইবাদের কথা মনে পড়তেই নীলার মুখ মলিন হয়ে গেল। সেও ইবাদকে খুব মিস করছে। হঠাৎ লায়লা ইসলাম আমতা আমতা করে বললেন, আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করি? নীলা বলল, উফ মা, এতে অনুমতি নেওয়ার কি আছে? জিজ্ঞেস করো, যা ইচ্ছে। লায়লা ইসলাম স্বামীর দিকে তাকালেন। নিলয় মির্জা নিজের স্ত্রীকে চোখ দিয়ে ইশারা করতেই অনুমতি পেয়ে লায়লা ইসলাম বলতে শুরু করলেন, আসলে ইরফানের উপর যেই বিপদ গেল, ভাবছি তার নামে কিছু দান সৎকা দিব। তুই কি বলিস? নীলা বিরক্ত হয়ে মুখ দিয়ে শব্দ করে বলতে শুরু করল, ইরফান ভাই তো আমার দান সাদকা পেয়েই এই পর্যন্ত এসেছে। আমি আর নিজের মূল্যবান কিছু তার পিছনে ব্যয় করতে চাই না। অনেক করেছি ব্যয়, নিজের টাকা, সময়, ভালোবাসা, চোখের পানি, নামাজের মোনাজাত, মানত, রোজা। আর না বাবা? নিলয় মির্জা শব্দ করে হেসে উঠলেন এবং হাসতে হাসতে বললেন, এই না হলে মির্জা পরিবারের মেয়ে, তুই আসলেই মেয়ে। কথাটি বলেই তিনি থেমে গেলেন। কি বলতে যাচ্ছিলেন উপলব্ধি করতে পেরে জিভে কামড় দিলেন। লায়লা ইসলাম ও স্বামীর দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। নীলা বলতে শুরু করল, হ্যাঁ বাবা, আমি তোমারই মেয়ে, এই মির্জা পরিবারের মেয়ে বলে কথা। যাই হোক, ফোন রাখছি, আমার ঘুম পাচ্ছে। কাল একেবারে ইউনিভার্সিটি থেকে ফিরে কল করব, কেমন? লায়লা ইসলাম বললেন, আচ্ছা মা, সাবধানে থাকিস। বলে ফোন কেটে দিলেন এবং স্বামীকে বললেন, আর কতদিন এইভাবে মেয়ের কাছ থেকে সবকিছু গোপন রাখবে? একদিন না একদিন তো সত্য জানাতেই হবে। নিলয় মির্জা কিছু বললেন না, কেবল এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। নীলা ফোন কেটে দিয়ে নিজে নিজে বলতে লাগল, আমি আসলেই মিনুর মতন হয়েছি, এইটাই তো বলতে চেয়েছিলে, তাই না বাবা? জানি আমি, শুধু এতটুকু না, আরও অনেক কিছু জেনে এসেছি বাংলাদেশ থেকে। এখন শুধু এইটা জানা বাকি যে মিনু ফুফু কোথায় থাকে। এইসব ভাবতে ভাবতেই নীলা পাড়ি দিল ঘুমের রাজ্যে। সকাল হতেই নিহাল তৈরি হয়ে অ্যাপার্টমেন্টে থেকে বের হতেই দেখল মুনভি নিজের গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেমন আগে প্রায় থাকত। মিহাল তার দিকে এগিয়ে গেল, ঠিক যেমন আগে করত। কিন্তু পার্থক্য একটাই, যে এখন আর কেউ কাউকে জড়িয়ে ধরে না। মিহাল মুনভিকে কিছু না বলেই তার গাড়িতে উঠে বসল। মুনভির ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠল, সেও গাড়িতে উঠে বসল। মিহাল ড্রাইভিং সিটে বসল, সবসময়ের মতন। গাড়ি তার থাকুক আর মুনভির, সেই সবসময় গাড়ি চালাত। এখনও ব্যতিক্রম কিছু হলো না। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। দুজনের মাঝে পিনপতন নীরবতা। এই নীরবতা ভেঙে মুনভি বলল, আমার সেই বিবাহিত গার্লফ্রেন্ড কখন আসবে? মিহাল ঠোঁট কামড়ে হাসল মুনভির কথা শুনে। তারপর বলল, যতটুকু জানি গতকালই চলে এসেছে প্যারিসে। আজ যদি ইউনিভার্সিটিতে আসে তাহলেই দেখা করা সম্ভব। তাই তো বলি, আজ ডাক্তার সাহেব নিজে হাসপাতাল ছেড়ে আমার দরজার সামনে কেন? কথাটি সে মজা করে বলল। মুনভি মিহালের পিঠে কিল বসিয়ে দিল। মিহাল আর্তনাদ করে উঠল। মুনভি দাঁতে দাঁত চেপে বলল, শালা, তুই যেভাবে বলছিস যেন আমি আগে কখনো তোর বাড়িতে আসিনি। ওই বিয়াত্তা বেটিরে দেখতে আসবো আমি আজব। তোর স্মৃতিশক্তি লোপ পেয়েছে নাকি? আমি বুঝি না, তুই ইউনিভার্সিটির প্রফেসর কি করে আছিস এখনো? ভয় হয় কবে জানি তোর চাকরি চলে যায়। মিহাল শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, দেখিস আবার সেই বিয়াত্তা বেরির প্রেমে পড়ে না যাস। বলেই আবার শব্দ করে হাসতে লাগল। মুনভির ভীষণ রাগ হলো, কিন্তু নিজের রাগ কন্ট্রোল করে বলল, প্রয়োজন পড়লে তাই করব, তোর কোনো সমস্যা?
মিহাল হাসতে হাসতে মাথা নাড়িয়ে বলল, না না, আমার সমস্যা হতে যাবে কেন? যার বউ, সমস্যা তো তার হবে। মনভি হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা মেয়েটা দেখতে কেমন, আর মেয়েটার নাম কি? মিহাল স্তব্ধ হয়ে গেল, মুখের হাসি মিলিয়ে গেল। তার চোখে ভেসে উঠল সেই শিশু মেয়েটির নিষ্পাপ চেহারা। সে অনমনে বলতে লাগল, পরী, পুতুল, একদম নিষ্পাপ, যেন এই নিষ্ঠুর পৃথিবী তার জন্য নয়। দেখলে মনে হবে এই নিষ্ঠুর পৃথিবী থেকে তাকে আগলে রাখতে হবে। এই নিষ্ঠুর পৃথিবীর অসৎ মানুষগুলো কেবল তাকে কষ্ট দেবে, তাকে সেই কষ্ট পাওয়া থেকে দূরে রাখতে হবে। তাকে আঘাত করার আগেই কলিজা কেঁপে উঠবে। মুখে এতটা মায়া, একবার যে তার মায়ার বাঁধনে ফেসে যাবে, সে কখনোই এ বাঁধন থেকে ফিরে আসতে পারবে না। সে নারী যে জাদুকরী। মনভি এক দৃষ্টিতে তাকিয়ে রইল মিহালের দিকে। মিহালকে কখনোই কারোর বিষয়ে এত সুন্দর করে কথা বলতে দেখেনি সে। মিহালের কথার মাঝে বিন্দুমাত্র মিথ্যের ছিটে ফোঁটা নেই। তার কথা শুনে তার চোখ দেখেই বোঝা যাচ্ছে, তার বলা কথাগুলোর মতো সে আসলেই সেই মেয়েটিকে সকল বিপদ থেকে আগলে রাখতে চায়। অথচ আরেকজনের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্যই সেই মেয়েটিকেই নাকি এখন ব্যবহার করবে। মনভি আবার জিজ্ঞেস করল, নাম কি সে পরীর? মিহালের ঠোঁট প্রসারিত হল। সে অনমনে বলতে লাগল, নাম কি জানি, আমি জানি না তো, তবে আমি তাকে নীলাঞ্জনা বলেই ডাকি। মনভির এইবার মেজাজ বিগড়ে গেল। মিহাল কেমন জানি ফিল্মের নায়কদের মতো কথা বলছে। সে বিরক্ত হয়ে বলল, আজিব ভাই, তুই তোর মামাতো বোনের নাম জানিস না? আরে সে প্রতারক তো আবার তোর মামাতো ভাই, এবং খুবই ভালো বন্ধু। তাহলে তার বউয়ের নাম জানিস না তুই? মজা নিচ্ছিস তুই? মিহালের হুঁশ ফিরল। সে গাড়ি চালাতে চালাতে বলল, আমার এত ইন্টারেস্ট নেই কারো নাম জানার, তাই আমি কখনো জিজ্ঞেস করিনি, আর না সে নিজ থেকে বলেছে। মনভি হাফ ছাড়ল, তারপর বলল, তাহলে নীলাঞ্জনার নিকনেম দেওয়ার কারণ কি? সে কি তোকে কোনো এক জনমে নীল তিমি উপহার দিয়েছিল? মিহাল শব্দ করে হেসে উঠল, তারপর বলল, না, নীল রঙের তয়লায় জড়িয়েছিল আমার কোলে, এবং সাগর ভাসিয়ে দিয়েছিল, যেখানে নীল তিমি অনায়াসে থাকতে পারবে। মুনভি মিহালের এই কথা শুনে নড়ে চড়ে উঠল এবং জিজ্ঞেস করল, এত বেশি কান্না করেছিল? মিহাল ঠোঁট কামড়ে হাসল। মনে পড়ে গেল সেই পুরনো স্মৃতি, যখন সে তার নীলাঞ্জনাকে কোলে নিয়েছিল, তখন সেই ছোট্ট শিশুটি তার কোলে প্রস্রাব করে দিয়েছিল। মিহাল বরাবর হাইজিন মেনটেন করত ছোটবেলা থেকেই। তার গায়ে ধুলাবালি লাগলেও সে সেই পোশাক সঙ্গে সঙ্গে পাল্টে ফেলত। অথচ সেই ছোট্ট নীলাঞ্জনা যখন তার কোলে প্রস্রাব করে দেয়, তখন সে একটু রাগারাগি করেনি, বরং অনেকক্ষণ ছোট্ট নীলাঞ্জনাকে নিজের কোলে রেখেছিল। এসব কথা মনে পড়তেই মিহালের ঠোঁট প্রসারিত হয়ে উঠল। মিহালকে একা একা হাসতে দেখে মনভি আবার মিহালের পিঠে কিল বসিয়ে দিল এবং দাঁতে দাঁত চেপে বলল, শালা, একা একা না হেসে আমাকে বল। মিহাল হাসতে হাসতে বলল, আরে ছোট শিশুরা যা করে আর কি, কোলে উঠলে। মুনভি মিহালের কথা বুঝতে পেরেই শব্দ করে হেসে উঠল। তারপর দুজনেই হাসতে লাগল এবং পৌঁছে গেল ইউনিভার্সিটিতে। আজ মুনভির নাইট শিফটে কাজ, তাই ভাবল মিহালের সাথে দেখা করে আসুক। ইগোর কারণে তাদের মধ্যে দূরত্ব বাড়লেও তাদের মনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি। মন থেকে দুজন দুজনের বন্ধুই রয়ে গেছে, সেই মনের টানে বারবার এক হওয়া। নীলা আর ইকরা মিলে নিজেদের অ্যাপার্টমেন্ট থেকে বের হয়েছে। সকালে হালকা কিছু খেয়ে নিল তারা। পরনে দুজনেরই বোরকা এবং হিজাব। কাঁধে ব্যাগ ঝুলিয়ে লিফটে চড়ে উঠল এবং নিচে এসেই বুক করে রাখা ক্যাবে উঠে পড়ল। নীলা আগেই ক্যাব বুক করে ফেলেছিল। দুজন মিলে গাড়ির জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগল। সেখানে অনেক রেস্টুরেন্ট আছে, তাদের বয়সী অনেক ছেলে মেয়ে সেখানে কাজ করছে। দেখেই বোঝা যাচ্ছে তারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করছে। আবার রাস্তার ধারে ধারে অনেক লোক নিজেদের ছোটখাটো দোকান নিয়ে বসেছে। হঠাৎ ইকরা নীলাকে জিজ্ঞেস করল, আচ্ছা, আমরা তো আর পরিবারের টাকা নিয়ে চলবো না যতদিন এখানে আছি, তাহলে অবশ্যই আমাদের পার্ট টাইম জব খুঁজতে হবে। তাহলে আমরাও কি রেস্টুরেন্টে কাজ করব? এটাই তো বেশিরভাগ মানুষ করে। নীলা কিছুক্ষণ জানলা দিয়ে বাহিরে তাকিয়ে রইল। মূলত সে ভাবছে। তারপর হঠাৎ বলে উঠল, কেননা আমরা নিজেরাই কোনো বিজনেস স্টার্ট করি? ইকরা অবাক দৃষ্টিতে তাকালো নীলার পানে। যেই মেয়ে সবসময় বলতো আই হেট বিজনেস, এখন সেই মেয়ে কিনা বিজনেস করার জন্য উপদেশ দিচ্ছে। সে যদি জানতো ইরফান এবং আরশির সত্য প্রকাশ পেতেই নীলা এত পরিবর্তন হয়ে যাবে, তাহলে সে আরও আগেই আটঘাট বেঁধে প্রমাণ জোগাড় করতে নেমে পড়ত। কারণ সে আগেই সব কথা কেবল শুনেছিল, কিন্তু প্রমাণ ছিল না বলে কিছুই করতে পারেনি। নিজের চিন্তাভাবনা দূরে ফেলে জিজ্ঞেস করল, কিসের বিজনেস করা যায়? আমার তো বিজনেস সম্পর্কে কোনো ধারণা নেই।
নীলা ইকরার দিকে তাকালো এবার। সে যতই বলুক সে আর কখনোই কাউকে বিশ্বাস করবে না, কিন্তু না চাইতেও ইকরাকে সে বিশ্বাস করে ফেলছে। এই মেয়ে কম সাবধান করেনি তাকে, কিন্তু সেই অন্ধভক্ত ছিল। একবার চোখ বন্ধ করে মানুষকে বিশ্বাস করে ঠকেছে সে। এখন না হয় চোখ খুলে বিশ্বাস করবে। যদি আবার ঠকতে হয় ঠকবে। ঠকতে ভয় নেই তার, কিন্তু ঠকাতে ভীষণ ভয়। নীলা ইকরাকে বলল, চিতই পিঠা আর ভর্তার বিজনেস করব। ইকরার চোখ ছানা বড়া। এই মেয়ে বলে কিনা প্যারিসে এসে চিতই পিঠা এবং ভর্তার বিজনেস করবে। সে চিৎকার করে বলল, তোর মাথা ঠিক আছে? এইসব কে খাবে এখানে? মানুষ হাসাহাসি করবে। নীলা নির্বিঘ্ন ভঙ্গিতে বলল, মানুষের হাসাহাসি যে আমাদের কাজ কি? কোনো কাজেই প্রথমে সাফল্য পাওয়া যায় না। জীবনে কিছু পেতে হলে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। আমরা না হয় মানুষের হাসাহাসির সম্মুখীন হব কিছুদিন। আর প্যারিসে কি কোনো বাঙালি নেই নাকি? অবশ্যই আছে। তারা দেখে নিঃসন্দেহে খাবে, এবং একজনকে খেতে দেখলে আরও 10 জন এগিয়ে আসবে। আর আমি নিঃসন্দেহে বলতে পারি, যে ব্যক্তি এই পিঠা একবার খাবে তার বারবার খেতে মন চাইবে। আর ভর্তার ক্যাটেগরি অনেকগুলো রাখব। তার পাশাপাশি এক ভর্তা 2 রকম বানাবো, অর্থাৎ অর্ধেক বানাবো বেশি ঝাল দিয়ে এবং অর্ধেক বানাবো কম ঝাল দিয়ে, যাতে বাঙালিরা চাইলে বেশি ঝাল দিয়ে খেতে পারে। এখানকার মানুষ যদি বেশি ঝাল না খায়, তাহলে যাতে স্বাভাবিক ঝাল খেতে পারে। নীলার এমন উপস্থিত বুদ্ধি দেখে ইকরার চোখ বড় বড় হয়ে গেল। তার নীলার প্রতি গর্ব হচ্ছে। সে বুঝে উঠতে পারে না আরশি কি করে নীলার মতো এমন সৎ এবং ভালো মনের মানুষকে ঠকালো। তখনই গাড়ি চালাতে থাকা ড্রাইভার ঘাড় পেছনে ঘুরিয়ে বলল, বাহ আপা, আপনার মাথায় তো চমৎকার বুদ্ধি। আমিও একজন বাঙালি। বাংলাদেশ থেকে প্রথমে মালয়েশিয়া গিয়েছিলাম, তারপর সেখান থেকে এখানে এসেছি। আজ 5 বছর হয়েছে বাংলাদেশে যাই না। বাংলাদেশের কোনো পিঠাও পার খাইতে পারি না। আপনি যদি এই ব্যবসা শুরু করেন, তাহলে আর কেউ খাক বা না খাক, আমি এবং আমার বাঙালি বন্ধুরা থাকব আপনার রেগুলার কাস্টমার। নীলা এবং ইকরার ঠোঁটে বিজয়ের হাসি ফুটে উঠল, কারণ একজন কাস্টমার আসলেই আস্তে আস্তে আরও কাস্টমার আসবে। কোনো কাজ করার আগে যদি প্রথমে মনোবল পাওয়া যায়, তাহলে সে কাজ খুব ভালো করে করা যায়। যেই মনোবলের অভাব ছিল, সেই মনোবল তারা পেয়ে গেল। এখন শুধু তাদের পরিকল্পনা সম্পন্ন করতে হবে। এইউপিতে পৌঁছে গিয়েছে তারা। মুগ্ধ নয়নে পুরো ইউনিভার্সিটি দেখছে। এতটা সুন্দর যা বলার বাহিরে। মনে হচ্ছে তারা হলিউডের কোনো মুভির শুটিংয়ের মাঝখানে চলে এসেছে। আর আশেপাশে মানুষ দিয়ে ঘেরা, সবাই নিজেদের মতো চলাফেরা করছে। অনেক বাঙালির চেহারা দেখা যাচ্ছে, আবার কিছু বোরখা এবং হিজাব পরিহিত মেয়েদেরকেও দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে পড়াশুনোর এক জায়গায় এবং যার যার সংস্কৃতি যার যার জায়গায়। এখানে সবাই স্বাধীন। ইকরা নীলাকে বলল, আমার অনেক তৃষ্ণা পেয়েছে। নীলা বলল, আমারও, মাথাটা ধরে আছে। তাহলে চল খুঁজে দেখি ক্যান্টিন কোথায়। পেয়ে গেলে তুই পানি খেয়ে নিস এবং আমি কফি নিয়ে নেব। ইকরা সায় গানালো। দুজন মিলে ক্যান্টিন খুঁজতে লাগল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা ক্যান্টিন পেয়ে গেল। চলে গেল ক্যান্টিনে। ক্যান্টিনের ভেতর বসা ছিল মিহাল এবং মুনভি। মিহালের ক্লাস অনেক পরে, তাই এখানে বসে আছে। হঠাৎ মুনভির দৃষ্টি গেল এক বোরখা পরিহিত মেয়ের দিকে। সঙ্গে সঙ্গে তার চোখ বড় বড় হয়ে গেল। মেয়েটির এত মায়াবী যা সে বলে বোঝাতে পারবে না। গাড়িতে যখন মিহাল একটি মেয়ের বর্ণনা করছিল, তখন তার কাছে ওইসব ফিল্মি লাগছিল, কিন্তু এখন এই মেয়েটিকে দেখার পর সেও হয়তো এরকমভাবে কোনো ফিল্মে ডায়লগ বলতে পারবে। হঠাৎ মেয়েটির পাশে আরেকটি বোরকা পরিহিত মেয়ে এসে জিজ্ঞেস করল, ইকরা, তোর পানি খাওয়া শেষ? মনভীর ঠোঁটে হাসি ফুটে উঠল। সে জানতে পারল যে এই মেয়েটির নাম ইকরা। তারা দুজন এইদিকেই আসতে লাগল। নীলার হাতে কফি। মিহালের ফোনে হঠাৎ কল আসলো। সে কল ধরল এবং হঠাৎ উঠে দাঁড়ালো। আর নীলাও ইকরার সাথে কথা বলতে বলতে আসছিল। মিহালের হঠাৎ উঠে দাঁড়িয়ে পেছনে ফেরাতে তার হাতের সাথে মিহালের বুকে ধাক্কা লাগলো, আর মগ থেকে কফি পড়ে গেল মিহালের প্যান্টের উপর। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে কেউই কিছু বুঝতে পারল না। আর মনভি তো ব্যস্ত ছিল ইকরাকে দেখাতে, তাই তার কোনো হুঁশই ছিল না। মিহালের হুঙ্কার শুনে তার হুঁশ ফিরল। কি হয়েছে বিষয়টি বুঝতে পেরে সে বসা থেকে দাঁড়িয়ে উঠল। সে জানে মিহালের কি পরিমাণ রাগ। অন্যদিকে নীলা যেই না সরি বলতে নিচ্ছিল, অমনি মিহালের কড়া ধমক শুনে তার সরি বলার মুড চলে গেল। সে ভুল করেছে বলেই সরি বলতে হবে, কিন্তু মিহালের কড়া কণ্ঠ তার ঠিক পছন্দ হলো না। এখানে নতুন এসেছে বলে কেউ তার সাথে রুড ব্যবহার করবে এবং সে ছেড়ে দিবে এতটা বেচারি মেয়ে সে না। মিহাল চিৎকার করে বলল, ডু ইউ নো হু আই অ্যাম?
ক্যান্টিনে যারা উপস্থিত ছিল সবাই তাদের দিকে চেয়ে রইল। ইকরা কিছুটা ভয় পেয়ে নীলার হাত জড়িয়ে ধরল। মনভি বুঝতে পারল পরিস্থিতি হাতের বাহিরে চলে যাচ্ছে। সে মিহালের কাছে এসে বলল, থাক, বাদ দে, ভুল হয়ে গেছে। মিহাল আবার চিৎকার করে বলল, আনসার মি, ডু ইউ নো হু আই অ্যাম? হুম? নীলা মিহালের চোখে চোখ রেখে বলল, আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন ইয়োর নেম। তারপর আবার চোখ তাকিয়ে বাংলায় বলল, আপনি যেই প্যারালেল হন না কেন, হু কেয়ার্স? মিহালের চোখ বড় বড় হয়ে উঠল। কেউ কখনো তার সাথে এভাবে কথা বলতে সাহস পায়নি। মনভিও অবাক চোখে তাকিয়ে রইল মেয়েটির দিকে। নীলা আবার মিহালের দিকে তাকিয়ে বলতে শুরু করল, ইটস মাই ব্যাড। আমি আপনাকে সরি বলতাম, কিন্তু তার আগে আপনি রুড ব্যবহার করেছেন, তাই আমি আর আপনাকে সরি বলবো না। কথাগুলো সে ইংলিশে বলল। তারপরই ইকরার হাত ধরে বের হয়ে পড়ল ক্যান্টিন থেকে। সবার দৃষ্টি তাদের দিকে। আর মিহাল, তার যেন বিশ্বাসই হচ্ছে না কেউ তার সাথে এভাবে কথা বলে গিয়েছে। টেবিলের উপর কাচের গ্লাস ছিল, সে সেটি হাতে নিয়ে রাগের মাথায় ফ্লোরে ছুঁড়ে মারে, আর গ্লাস সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। মনভি কেবল চেয়ে থাকে তার দিকে। মুনভি একবার মিহালের দিকে তাকাচ্ছে তো আরেকবার মিহালের প্যান্টের দিকে। মিহালের ভেজা প্যান্ট দেখে তার এহেন পরিস্থিতিতেও হাসি পেল। মিহালের পেট পেকে একদম উড়ু পর্যন্ত ভিজে গেছে কফি পড়ার কারণে। মুনভি শব্দ করে হেসে উঠল। মিহালের দৃষ্টি গেল হাসতে থাকা মুনভির দিকে। মুনভি নিজের পেট চেপে ধরে হাসছে। মিহাল বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, হাসছিস কেন হু? মুনভি হাসতে হাসতে বলল, এই বয়সে প্যান্টে হিসু করে দিস? তোকে কি ডায়পার গিফট করতে হবে? মিহাল তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল মুনভির দিকে, কিন্তু মুনভি এই সবে পরোয়া না করে নিজের মতন হাসতে লাগল। ক্যান্টিনে তখন অনেক স্টুডেন্টই উপস্থিত ছিল। সেখানে লিসা কায়নাত নামক সেই মেয়েটিও উপস্থিত ছিল। সে মিহালকে কি করে পটানো যায় সারাক্ষণ সেই ধান্দাতেই থাকে। সেই যখন দেখল মিহাল এখানে এসে বসছে, সেও সঙ্গে সঙ্গে এখানে এসে পড়েছিল। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাহিনী সে নিজ চোখে দেখেছে, তাই এখন মিহালের সামনে ভালো সাজার জন্য মিহালের দিকে এগিয়ে আসলো। মিহাল তখনও রাগে ফুঁসছে। যেখানে সে সবাইকে মুখের ওপর বলে যে সে কারো নাম শুনতে ইন্টারেস্টেড না, সেখানে তার মুখের ওপর একটি মেয়ে তাকেই তার কথাটি শুনিয়ে দিল, তাকে হজম হচ্ছে না। তখনই লিসা তার সামনে এসে টিস্যু বাড়িয়ে দিয়ে বলল, এটা নিন প্রফেসর, আপনার প্যান্ট ভিজে গিয়েছে। মেয়েটির সাহস দেখে আমি অবাক হচ্ছি। কত বড় আস্পর্ধা, আপনার ওপর কফি ফালিয়ে দিয়ে আবার আপনাকে কথা শুনিয়ে চলে গেল। চিন্তা করবেন না, আমি ওকে দেখে নিব। কি করে ওকে এই ক্যাম্পাস থেকে বের করা যায় তার দায়িত্ব আমার ওপর ছেড়ে দিন। কথাগুলো সে ইংরাজিতে বলেছে। মুনভির এতক্ষণে হাসি থেমে গেল লিসার কথা শুনে। একবার লিসার দিকে তাকালো তো আরেকবার নিজের বন্ধুর দিকে তাকালো। সে বুঝতে পারল এই মেয়েটি সেই মেয়ে যার কথা মিহাল আগে তাকে বলেছিল। মিহাল অনেক আগেই তাকে বলেছিল যে তার ইউনিভার্সিটির একটি স্টুডেন্ট সব সময় তার সাথে কথা বলার জন্য চেষ্টা করে। মুনভি তো এতদিন কেবল শুনেছিল মিহালের মুখ থেকে, কিন্তু আজ নিজ চোখে দেখল। মিহালের মাথায় এমনিতেই গরম ছিল, এখন বিগড়ে যাওয়া মেজাজ আরও বেশি বিগড়ে গেল। সে লিসার হাত থেকে টিস্যু না নিয়ে বরং মুনভিকে বলল, চল আমার কেবিনে যাই, সেখানে এক্সট্রা কাপড় আছে, আমি গিয়ে চেঞ্জ করে নেব। মুনভি বুঝতে পারল মিহালের মেজাজ এখন অনেক গরম হয়ে আছে, তাই আর বেশি চেতালো না, কারণ এখন যেভাবেই হোক এই ইউনিভার্সিটিতে বারবার আসতে হবে সেই বোরকা পরিহিত মেয়েটিকে দেখার জন্য। যেহেতু মেয়েটির নাম সে জানতে পেরেছে, তার মানে মিহালের কাছ থেকে পরবর্তীতে মেয়েটির খোঁজখবর নিতে পারবে, তাই সেও মিহালের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগল। অন্যদিকে লিসা হাতে টিস্যু নিয়ে এভাবে দাঁড়িয়ে রইল। তার মিহালের এই অ্যাটিটিউড একদম পছন্দ না। প্রিন্সিপালের মেয়ে হওয়া সত্ত্বেও তাকে কেউ এভাবে ইগনোর করতে পারে, এটি তার ধারণার বাইরে। সে যতই মিহালের কাছে আসতে চায়, মিহাল ততই তার থেকে দূরে দূরে যায়। ইরফান এখন অনেকটাই সুস্থ, কিন্তু তার মন তা যেন প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে। আজ আরশি আসবে। এই কদিন আরশি ছিল না এই বাড়িতে। ইরফানের মা তার খেয়াল রেখেছিল। ইরফান নিজের রুমে বিছানায় পায়ের উপর পা রেখে বসে আছে। বসে বসে একটা কথাই ভাবছে যে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অথচ নীলা একবারও তার খোঁজ খবর নিল না। তাকে দেখতে আসেনি সেইটা সে মেনে নিতে পারলেও প্যারিসে যাবার পর নীলা একবারও তাকে ফোন দিয়ে কথা বলল না, এটা ঠিক সে মেনে নিতে পারছে না। তার উপর নীলা গিয়েছে প্যারিসে, যা সবথেকে বড় ভয়ের বিষয়। এখানেই তো তার সকল সত্য লুকিয়ে আছে। যদি নীলার কাছে প্রকাশ পেয়ে যায়, তাহলে সে আরও খারাপ হয়ে যাবে এই পরিবারের চোখে। সে যে ধোঁকা দিয়েছিল কাউকে, তারই খুব কাছের আত্মীয়কে। যদি তার পরিবার জানতে পারে যে সেই পরিবারের সবথেকে কাছের কোনো আত্মীয়র সাথে যোগাযোগ করতে পেরেছিল এবং তাদেরকে ধোঁকা দিয়ে এসেছিল, তাহলে তার পরিবার তাকে ত্যায্য করে দেবে। এই সব ভাবতেই তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমন সময় আরশি ঘরে প্রবেশ করল।
ইরফান এক নজর তাকালো আরশির দিকে। পরনে তার সাদা রঙের টাইট 3 পিস, একদম গায়ের সাথে মিশে আছে। ওড়না কোনো রকম জলানো। আগে যখন আরশি তার প্রেমিকা ছিল এবং তখন যদি এইসব ড্রেস যদি পরত, তার কাছে একটুও খারাপ লাগতো না, বরং আকর্ষণীয় লাগত। কিন্তু এখন তার গায়ে লাগছে, কারণ রাস্তা দিয়ে আরশি এটা পরে এসেছে, তার মানে অন্যান্য পুরুষরা আরশিকে দেখেছে। সে নিজেও একজন পুরুষ, খুব ভালো করেই জানে অন্য পুরুষেরা নারীদের দিকে কিভাবে তাকায়। তার মাথা গরম হয়ে গেল। সে আরশিকে ধমক দিয়ে বলে উঠল, এসব কী ধরনের পোশাক পরেছ তুমি আরশি? ভুলে যেও না, তুমি মির্জা পরিবারের বউ। তোমার মানসম্মান না থাকলেও মির্জা পরিবারের একটি মানসম্মান আছে। পরবর্তীতে আর এই ধরনের ড্রেস পরে বাইরে আসা যাওয়া করবে না, আর বাড়িতে বড়রা আছে তাদের সামনে এই ধরনের পোশাক পরবে না। এরপর থেকে ঢিলে ঢালা জামাকাপড় পরবে, বাহিরে গেলে বোরকা পরে যাবে। আরশি সবেমাত্র হাতব্যাগ টেবিলের উপর রাখল, এমন সময় ইরফানের হুঙ্কার শুনে সে কেঁপে উঠল। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সে প্রস্তুত ছিল না। তার কিছুক্ষণ সময় লাগল বুঝতে বিষয়টি, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলিয়ে ইরফানের দিকে চোখ গরম করে তাকিয়ে বলতে শুরু করল, ওহ প্লিজ, দয়া করে আমার সঙ্গে এসব নাটক করবে না। তোমার ভালো মানুষগিরি দেখানোর ইচ্ছা থাকলে নিজের পরিবারের সামনে গিয়ে দেখাও, আমাকে দেখাতে এসো না। তুমি কেমন তাই এই আরশির খুব ভালো করেই জানা আছে। আর রইল বাকি এইসব ড্রেস পরার কথা, তাহলে যখন তোমার সাথে প্রেম করতাম তখন তো খুব ভালো লাগতো আমাকে এইসব ড্রেসে দেখতে, তাহলে এখন কেন ভালো লাগছে না? আগেও আমি দেখতে যেমন ছিলাম এখনও তেমন আছি। আগে যদি এইসব ড্রেসে আমাকে দেখলে বলতে আমাকে হট লাগছে, তাহলে এখন কেন ভালো লাগছে না? যখন প্রেমিকা চাই তখন হট সুইট 16 মেয়ে খোঁজো, অথচ যখন বউ চাও তখন বোরকাওয়ালি পর্দাশীল মেয়ে খোঁজো। এইটা আবার কোন ধরনের চরিত্র তোমাদের পুরুষদের? আগে নিজেদের চরিত্র ঠিক করো, তারপর অন্যদেরকে দোষারোপ করো। আর রইল বাকি মির্জা পরিবারের সম্মানের কথা, যেখানে মির্জা পরিবারের বড় ছেলের এই অবস্থা, সেখানে সেই পরিবারের সম্মান না থাকাটাই খুব স্বাভাবিক। এবং আমার সম্মানের কথা, সেটা তো কবেই চলে গিয়েছে, যখন তোমার মতো নির্লজ্জকে বিয়ে করেছিলাম। আর আমাকে ভুলেও নীলা ভাবতে শুরু করবে না যে আমি নিজের পছন্দকে বিসর্জন দিয়ে দিব। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। তোমার যদি আমাকে এরকমভাবে দেখতে অসুবিধা হয়, তাহলে নিজের চোখ বেঁধে রাখতে পারো, আমার কোনো সমস্যা নেই। কথাগুলো বলেই আরশি আর সেখানে দাঁড়িয়ে না থেকে গটগট করে বাথরুমে চলে গেল। আর ইরফান সে আগের ন্যায় বিছানায় বসে রইল। তার কানে কেবল একটি কথাই বাজছে, আর আমাকে ভুলেও নীলা ভাবতে শুরু করবে না যে আমি তোমার জন্য নিজের পছন্দকে বিসর্জন দিয়ে দিব। আসলে তো তার অপছন্দের সকল কিছু নীলা বিসর্জন দিয়েছিল। যদিও সেগুলো নীলার খুব পছন্দের ছিল, তবুও সেগুলো থেকে নিজেকে দূরে রেখেছে। তার মনে পড়ে গেল অতীতের একটি স্মৃতি। নীলার বয়স তখন 11 বছর হবে, অর্থাৎ নীলার জন্মদিন আজ। পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। যেহেতু নীলার নীল রং খুব পছন্দ, তাই পুরো বাড়ি নীল রঙের এস্থেটিকভাবে সাজানো হয়েছে। ছোট্ট নীলাও আজ নীল রঙের গ্রাউন্ড পরে নীল পরি সেজেছে। নীলা যখন নিজের রুমে তৈরি হচ্ছিল, তখন ইরফান তার ঘরে আসে এবং তাকে নীল রঙের কাপড়ে দেখে মুখ কুঁচকে ফেলে। তার বরাবরই এই রংটা একদম পছন্দ না। সে নীলার দিকে এগিয়ে গেল। নীলা তখন আয়নার সামনে দাঁড়িয়ে মাথা বাঁধছিল। সে আয়না দিয়ে ইরফানকে দেখতে পেল এবং ইরফানের চেহারাতে যে বিরক্তির চাপ স্পষ্ট ছিল, সেই বিরক্তির চাপ সে দেখতে পেল। সে পেছন ফিরে ইরফানকে জিজ্ঞেস করল, ভাইয়া কি হয়েছে, তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? ইরফান কপাল কুঁচকে বলল, তুই নীল রঙের জামা পরেছিস কেন? জানিস না এই রং আমার সবথেকে অপছন্দের? একদম বাজে দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে নীলার মুখ চুপসে গেল। সে গত রাতে কয়েকটি মার্কেট ঘুরে তারপর এই গ্রাউন্ড কিনেছিল। নীল গ্রাউন্ডটি তার খুব পছন্দ হয়েছিল। নিজের জন্মদিনের জন্য নিজে পছন্দ করে কিনেছিল। বাড়ির সবাই তাকে দেখে অনেক প্রশংসা করে গিয়েছে যে আজ তাকে অনেক সুন্দর লাগছে। অথচ তার ইরফান ভাইয়া বলছে তাকে নাকি একদম বাজে দেখাচ্ছে। নিষ্পাপ মন ভেঙে চুরমার হয়ে গেল। জন্মদিন নিয়ে সে খুব খুশি ছিল। এক নিমিষেই তার সকল খুশি হাওয়া হয়ে গেল। ভেবেছিল তার ইরফান ভাইয়া তার অনেক প্রশংসা করবে, অথচ তার ইরফান ভাইয়া তার প্রশংসা না করে উল্টো আরও তাকে বলল যে তাকে নাকি বাজে দেখাচ্ছে। সে মনক্ষুণ্ণ হল। মলিন মুখ করে বলল, তাহলে কি এই রঙের পোশাক চেঞ্জ করে ফেলব? ইরফান বিন্দুমাত্র সময় নষ্ট না করে বলে উঠল, হ্যাঁ অবশ্যই, এক্ষুনি এই রঙের জামাটি চেঞ্জ করুন, একদম বিটঘুটে লাগছে তোকে। কথাটি বলে গটগট করে বের হয়ে গেল ইরফান রুম থেকে। আর নীলা অশ্রুসিক্ত নয়নে ইরফানের দিকে চেয়ে রইল। তারপর আর দেরি না করে সেই নীল রঙের জামাটি চেঞ্জ করে অন্য একটি জামা পরল।
সবাই যখন তাকে জিজ্ঞেস করল যে কেন সে নীল রঙের গ্রাউন্ড চেঞ্জ করে ফেলেছে, তখন সে কিছু একটা বাহানা করে ফেলল। সেই দিন নীলার মন অনেকটাই খারাপ ছিল, কারণ সে নিজের পছন্দের জামাটি পরতে পারেনি। কিন্তু নিজেকে একটি কথা বলে সান্ত্বনা দিয়েছিল যে তার দাদি একবার তাকে বলেছিল যে তার ইরফান ভাইয়ের সাথে তাকে বিয়ে দেওয়া হবে, এবং সে যেন সবসময় তার ইরফান ভাইয়ের কথা শোনে। তার ইরফান ভাইয়া যা বলবে তাই যেন সে করে, তাহলে নাকি বিয়ের পর তার ইরফান ভাই তাকে অনেক ভালোবাসবে। তাই তো নীলা নিজের পছন্দের সব কিছু আস্তে আস্তে বিসর্জন দিতে লাগলো ইরফানের জন্য। ছোটবেলা থেকেই সে প্রতিবাদী হলেও কখনো এসব বিষয় নিয়ে সে প্রতিবাদ করেনি। তার দাদিমা সবসময় বলতো ভালোবাসার জন্য নাকি ছাড় দিতে হয়, এবং সে সবসময় ছাড় দিয়ে এসেছিল। এসব ভাবতে ভাবতেই ইরফান বর্তমানে ফিরে এলো। তারপর একা একা বলল, তুমি ঠিকই বলেছ আরশি, তুমি কখনোই নীলার মতো হতে পারবে না। নীলার মতো হতে গেলে তোমাকে আরও 1000 বার জন্ম নিতে হবে। নীলা আমাকে যতটা ভালোবেসেছে তা কখনোই কেউ বাসেন, এবং আমি এটা খুব দেরি করে উপলব্ধি করলাম। নীলা আর ইকরা মিলে তাদের ক্লাসরুমে বসে আছে। অলরেডি তারা 2টা ক্লাস করে ফেলেছে, এখন গ্রুপিং ক্লাস হবে। ইকরা আলাদা ক্লাসে চলে যাবে তার গ্রুপিং সাবজেক্টের জন্য, আর নীলার এখন ইকোনমিক ক্লাস হবে। ইকরা বের হয়ে যেতেই নীলা নিজের সিটে একা একা বসে রইল। অবশ্য ক্লাস করার মাঝ দিয়ে তাদের 2-1জনের সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছে, হয়তো আস্তে আস্তে সামনে আরও নতুন বন্ধু পাবে তারা। লিসা ক্লাসে প্রবেশ করল। সে অন্যান্য ক্লাস মিস দিলেও কখনো ইকোনমিক ক্লাস মিস দেয় না, কারণ ইকোনমিক টিচার আর কেউই না, তার ক্রাশ মিহাল খান। তাই তো একদম ভদ্র ছাত্রীর মতো ক্লাসের পড়া রেডি করে ক্লাসে প্রবেশ করেছে। কিন্তু ক্লাসে আসতেই ফার্স্ট বেঞ্চে দেখতে পেল বোরকা পরিহিত সেই মেয়েটিকে যে ক্যান্টিনে মিহালের উপর কফি ফেলে দিয়েছিল। সঙ্গে সঙ্গে তার মাথা গরম হয়ে গেল। সকালবেলা মিহাল তাকে যে ইগনোর করেছিল সেই রাগ এখন আবার চলে বসল তার মাথায়। নীলা নিজের আসনে বসে সামনে বই হাতে নিয়ে বইয়ের পাতা উল্টাচ্ছিল। এমন সময় লিসা এসে নীলার হাত থেকে বই নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল এবং ইংরেজিতে বলল, তোমার তোর সাহস কম না? ইউনিভার্সিটিতে এসে ইউনিভার্সিটির টিচারকে কথা শোনাও। ভুল করে সরি বলার বদলে উল্টো টিচারকে কথা শুনিয়ে এসেছো তুমি। তুমি জানো আমি কে? চাইলে এক্ষুনি তোমাকে এই ইউনিভার্সিটি থেকে বের করে দিতে পারি। বেরিয়ে যাও এই ক্লাস থেকে। কোন সাহসে এই ক্লাসে বসেছো? যেই টিচারকে অপমান করলে সেই টিচারের ক্লাস করতে লজ্জা করবে না তোমার? নির্লজ্জের মতো বসে না থেকে চলে যাও। নীলা স্তব্ধ হয়ে গেল এমন আকস্মিক ঘটনার কারণে। এরকম কিছুর জন্য প্রস্তুত ছিল না। ঘটনাটি বুঝতে তার অনেকক্ষণ সময় লাগল, কিন্তু পরক্ষণেই তার মুখশ্রীর ধরন বদলে গেল। স্বাভাবিক মুখশ্রীতে রাগের আভা ফুটে উঠল। সে বসা থেকে উঠে পড়ল এবং মেয়েটির চোখে চোখ রেখে ইংরেজিতে বলতে লাগল, তোমার সাহস কি করে হলো আমার পারমিশন ছাড়া আমার বই মাটিতে ছুঁড়ে ফেলার? এত ভালো ইউনিভার্সিটিতে পড়ো অথচ কোনো আদব কায়দা জানো না। নিজের যোগ্যতায় আমি এখানে এসেছি, কারোর কোনো অধিকার নেই আমাকে এই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়ার। তাই আমার থেকে দূরে থাকবে। আমি কাউকে ভয় পেয়ে চলব না। নেক্সট টাইম যদি আমার জিনিসপত্রে হাত লাগাও তাহলে তোমার হাত ভেঙে ফেলতে আমি দ্বিতীয়বার ভাবব না। কথাগুলো বলেই নীলা নিচে পড়ে থাকা নিজের বই তুলে নিল এবং সুন্দর করে বইটি মুছে বেঞ্চের ওপর রাখল। ক্লাসের সবাই নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কেউ আবার খুব খুশি হচ্ছে, কারণ লিসা প্রিন্সিপালের মেয়ে বলে সবার ওপর জোর খাটায়। কেউই ভয়ে কিছু বলতে পারে না, আর যারা লিসার মতো সাহসী তাদেরকে লিসা নিজের টিমে নিয়ে ফেলে। ফলস্বরূপ দুর্বলরা ভয়ে ভয়ে চলে। কিন্তু নীলা প্রথম, যে কিনা ইউনিভার্সিটিতে প্রথম দিনে এসে নিজের সাহসিকতা প্রকাশ করেছে। সবাই সম্মানের দৃষ্টিতে দেখছে নীলাকে। লিসার মুখ লাগে লাল হয়ে রয়েছে। এই অপমান তার সহ্য হল না। কেউ কখনো তার চোখে চোখ রেখে কথা বলার সাহস পায়নি, অথচ এই নতুন মেয়ে তাকে অপমান করছে। সে যেই না কিছু বলতে যাবে অমনি পিছন থেকে গম্ভীর পুরুষালী ভেসে কণ্ঠ আসলো, কি হচ্ছে এখানে? মিহাল প্যান্টের পকেটে হাত গুজে রেখে ক্লাসরুমের ভেতর প্রবেশ করতে করতে ইংরেজিতে কথাটি বলল। সবার দৃষ্টি এখন মিহালের দিকে। মিহালকে দেখে সবাই যার যার সিটে গিয়ে বসল। কেবল লিসা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল। সে মিহালকে দেখে ঠোঁট উল্টিয়ে দিয়ে বলতে শুরু করল, কিছু না স্যার, এই নতুন মেয়েটি ইউনিভার্সিটিতে আসার পর থেকে একের পর এক ঝামেলা করে যাচ্ছে। ওকে ক্লাস থেকে বের করে দেন আপনি। নীলা অবাক হয়ে এতক্ষণ দেখছিল নিজের অর্থনীতির শিক্ষককে, যার সাথে সে ভার্সিটিতে এসে ঝগড়া করেছিল। সেই যে তার শিক্ষক, এইটা সে কল্পনা করতে পারেনি। কিন্তু তার মানে এই না যে সে ভয় পাবে। ভয় তো তারা পায় যারা ভুল কিছু করে। সে তো ভুল কিছু করেনি। কিন্তু সে আরেক দফা অবাক হলো লিসার কথা শুনে। সে তো কোনো উল্টাপাল্টা ঝামেলা করেনি। মিহাল লিসাকে যেই না কিছু বলতে যাবে অমনি নীলা বলে উঠল,
স্যার, আমি জানতাম না যে এই কলেজের টিচাররা নিজেদের জন্য পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিজেদের স্টুডেন্টদেরকে রেখে দেয়, আর সেই স্টুডেন্টরা টিচারদের তোতাপাখি হয়ে অন্যদের সাথে ঝগড়া করে। ইউনিভার্সিটিতে আসার পর অনেক নতুন নিয়ম জানতে পারলাম। নীলার কথা শুনে মিহাল কিছুটা অবাক হলো। সে ক্লাসরুমে ঢুকেই প্রথম নীলাকে দেখে অনেকটা অবাক হয়েছিল, সঙ্গে রেগেও গিয়েছিল। কিন্তু পরক্ষণেই সে নিজেকে বোঝালো যে এইটা তার প্রফেশন, আর প্রফেশনে সে ব্যক্তিগত কিছু আনবে না। তাই এমন ভাব ধরল যে সে নীলাকে চেনে না। কিন্তু এখন নীলার কথা শুনে সে আরেক দফা অবাক হলো। তার জানা মতে এই ইউনিভার্সিটিতে তো এমন কোনো নিয়ম নেই। মেয়েটি কি বলছে, এই কথাটি বুঝতে তার কিছুটা সময় লাগলো। আর লিসার তো গা জ্বলে উঠল নীলার কথা শুনে। নীলা তাকে ডিরেক্টলি বলছে সে নাকি শিক্ষকদের তোতা পাখি। এত বড় অপমান তার হজম হলো না। সে যেই না কিছু বলতে যাবে অমনি মিহাল বলে উঠল, সাইলেন্ট, আমি কোনো ফালতু কথা শুনতে আসিনি এখানে। অ্যান্ড ইউ। সে লিসার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আমি কাকে ক্লাসে রাখবো আর কাকে রাখবো না সেটা তোমাকে বুঝতে হবে না। আমার ক্লাস আমি বুঝে নেব, আর কে ইউনিভার্সিটিতে ঝামেলা করছে আর করছে না সেটা আমরা শিক্ষকরা দেখব, তোমাকে দেখতে হবে না। আর এখানে হচ্ছেটা কি? লিসা হকচকিয়ে গেল এবং কিছুটা ভয় পেল, কারণ মিহাল বরাবরই ক্লাসের ডিসিপ্লিন ঠিক রাখতে পছন্দ করে, আর সেই জায়গায় সে ক্লাসে প্রবেশ করে প্রথমেই নীলার বই মাটিতে ছুঁড়ে ফেলেছে। এইটা যদি মিহাল জানতে পারে তাহলে নিশ্চিত তাকে এই ক্লাস থেকে বের করে দেবে। তাই সে ভয়ের শুকনো ঢোক গিলল। এমন সময় পিছন থেকে কয়েকজন মিলে সমস্ত ঘটনা খুলে বলল। তাদের অনেক আগে থেকেই লিসার ওপর জেদ ছিল। এই সুযোগে তারা লিসার সত্যটা বলে দিল। সমস্ত ঘটনা শুনে মিহালের চোয়াল শক্ত হয়ে গেল। সে বরাবরই বই, খাতা এইসবকে প্রচণ্ড সম্মান করে। সেই জায়গায় তার স্টুডেন্ট তার ক্লাসের আগ মুহূর্তে অন্য আরেক স্টুডেন্টের বই মেঝেতে ছুঁড়ে ফেলেছে। বইকে অপমান করা মানে তাকে অপমান করা, এবং যে একবার মিহাল খানকে অপমান করবে তাকে অনেক বড় শাস্তির সম্মুখীন হতে হবে। সে লিসার দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, যার বই তুমি নিচে ফেলেছ তাকে সরি বলো। সবাই অবাক হয়ে গেল, কারণ লিসা কখনোই কাউকে সরি বলেনি। মিহাল আবার ধমক দিয়ে উঠতেই লিসা নীলাকে সরি বলল। নীলা জবাবে ইটস ওকে বলল। তখনই মিহাল লিসাকে বলল, আমার ক্লাস থেকে এক্ষুনি বের হয়ে যাও। যে বিদ্যাকে অপমান করে তার কোনো জায়গা নেই আমার ক্লাসে। আগামী 1 সপ্তাহ তুমি আমার ক্লাস থেকে সাসপেন্ড। 1 সপ্তাহ পর নিজের গার্ডিয়ান নিয়ে আসবে আমার কাছে, তারপরই তোমাকে আমার ক্লাস করতে দিব। নাও গেট লস্ট। শেষের কথাটি মিহাল অনেক জোরে চিৎকার করে বলল। লিসা আর দাঁড়িয়ে না থেকে দৌড় দিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে পড়ল। সবাই চেয়ে রইল লিসার যাওয়ার দিকে। আর নীলা, সে চুপচাপ বসে রইল আর মনে মনে বলতে লাগল, প্যারেলালকে যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ নয়।